জসিম ভাই কি আছেন? নাজমুল ভাই? ভাই একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি আসতেছি একটু। হ্যাঁ ভাই আপনি আমার আমার প্রজেক্টটা কি একটু চেক করে দিবেন? আজকে দেখবেন কি আমি আবার নিজে নিজে করছি আজকে। আপনি চেক করেন নাই? হ্যাঁ, চেক করছি। আপনি আপনি আপনারও আপনি তো বেশি পারেন ভাই। এনিডেক্স এনিডেক্স নাম্বারটা বলবো? আগের থেকে নাম্বার। হ্যাঁ, আগেরটাই নাম্বার। নাজমুল ভাই, এটা অফিস থেকে করে আনছি তো, এই আইপি তে আবার নাই, পুটি পাবে না। আচ্ছা ঠিক আছে। ভাই রিয়েল লাইফে ছাড়া করা যায় না? হ্যাঁ, এটা তো লোকাল আইপি দিয়েই করা আমাদের তো। রাকিব জয়েন করছস? রাকিব, ও অসুস্থ ভাই, হ্যাঁ, জয়েন বুঝছেন। করছি। ওকে। বিরুদ্ধে থাকতে হইব। আগে ছিল এটা, বুঝছেন। যাই হোক, সেটা আন্দোলনের বিরুদ্ধে গানা হইল গানা, তো এখন কিছু লেভেল থেকে আমি বলতে থাকি।
আচ্ছা, যাদের কথা বলার দরকার তারাই শুধু আনমিউট করবেন, হ্যাঁ, আর নাহলে মিউট করবেন বেশিরভাগ সময়। আচ্ছা, তো গত ক্লাসে যারা করেছেন কেউ কি সবাইকে ডিএনএস করতে পারছে? কার কোনো প্রবলেম আছে? হ্যালো, জি ভাইয়া করতে পারছি। কোনো প্রবলেম পাইছেন? ওটা তো সিম্পল ছিল, কোনো কিছু ছিল না, জাস্ট জি ভাইয়া, হ্যাঁ করতে পারছি, প্রবলেম হয় না। জসিম ভাই, জি। যেটা সমস্যা পাইছিলাম, ডিএনএস এর সমস্যা হয় নাই, কিন্তু এই ভিএমআর এর এই নেটওয়ার্ক নিয়ে সমস্যা হয়েছিল। প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে কাজ করতে পারতেছিলাম না। কোনো সমস্যা নেই, ওটা হলো অন্য পার্ট। আপনার ওএস এর পরে কোনো প্রবলেম আছে দেখবেন, ওটা তো ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ওটা নিয়ে তো আমরা কাজ করতে আসি। ওটা আপনি গুগল দেখবেন, ইয়া দেখবেন, সলভ করবেন। ওটা যত করবেন তত নলেজ বাড়বে, সমস্যা নেই। ওটা পাশাপাশি এখন দেখা গেছে লিনাক্স শিখতে যায়, ভার্চুয়ালাইজেশন শিখতে হয়, কারণ আপনার ভার্চুয়ালাইজেশন ছাড়া লিনাক্স চলে না। আচ্ছা, এমনি যতটুকু বুঝছেন ওই ফরওয়ার্ড ভার্সন তো বুঝছেন। আচ্ছা, আজকে যেটা হলো আমাদের পুরো আর্কিটেকচারটা আমি একটু রিভিউ করি। আমাদের নরমালি ফাইলটা এখানে থাকে, হ্যাঁ, ইটিসি স্ক্রিনে দেখা যাচ্ছে তাই না? জি। আচ্ছা, ইটিসি নেম এখানে থাকে ফাইলটা। তো আমরা যে বারের ফাইলটা রাখলাম কি জন্য? আমার ডিরেক্টরিটা কিন্তু ওই জায়গায় দেখাবে, এটা ডিফল্ট থাকে। আপনি চাইলে এই ফাইলগুলো সহ অন্য কোনো ডিরেক্টরিতে আপনি রাখতে পারবেন, সমস্যা নেই। তবে এখানে যে ডিফল্ট ফাইলগুলো আছে ওগুলো সহ আপনাকে মুভ করে নিতে হবে, ঠিক আছে? মানে এটা এখানে যেহেতু বলা আছে বার, হ্যাঁ, আমি কিন্তু নিচে দেখেন এখানে কোনো কিছু উল্লেখ করি নাই। এটা কিন্তু ফাইলের লোকেশনটা এখানে বার দেওয়া লাগবে, হ্যাঁ। তো আপনি যদি এখানে উল্লেখ করেন তাও কোনো সমস্যা নেই। জসিম ভাই, হ্যাঁ, আজকে একটা দুইটা ভিডিও দেখতে গিয়ে দেখলাম যে এই যে নিচে ইটিসি নেম দিয়ে আরএফসি তে আবার কেউ কেউ কাজ করে, এটা কি জিনিস? আচ্ছা, আপনারা চাইলে এইগুলোতে কাজ করতে পারেন, বাট আমরা ডাইরেক্ট এই ফাইলে কাজ করতেছি। এখানে কাজ করলে এটা ইনক্লুড লেখা আছে, দেখছেন? আপনি যে ওই জোন ফাইল নিয়ে যদি জোন ফাইল অ্যাড করার কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আমি বুঝছি যে ইনক্লুড আছে, এই ফাইলেও ইনক্লুড হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনি চাইলে এই ফাইলের ভিতরে কাজ করতে পারেন। তো আমরা সরাসরি এই ফাইলে কাজ করতেছি, আমরা তো জটিলতা তৈরি করি না, ঠিক আছে? দেখা গেছে ওখানে করতে যাবো, অনেকে বলবো যে তাহলে এই ফাইলটা করতে আসলো, এই জন্য এই সরাসরি কাজ করতেছি। বাট আপনার দুইভাবেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই লোকেশনে আপনার চাইলে লোকেশনটা এইভাবে দিতে পারেন, অথবা আমরা এইভাবে রেখে দিলে আমাদের উপরে যে রুট ডিরেক্টরি বলা আছে ওখান থেকে সে ডিফল্ট দিয়ে দিবে, হ্যাঁ, এই দুই জায়গায়। আর এগুলো হচ্ছে কমন। আপনি চাইলে উপরে ডোমেন নাম্বার রাখতে, আর এখানে আপনি নামটা ইচ্ছা করলে ফরওয়ার্ড জোন রিভার্স জোন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি ডোমেন ওয়াইজ রাখি। এই ফাইল নামটা আপনি চাইলে ফরওয়ার্ড ডট এভাবে অনেকে লেখে, এভাবে অনেকে লেখে, ঠিক আছে? এখানে আমি ডোমেন ওয়াইজ রাখলাম যাতে আমি খুব দ্রুত খুঁজে পাই। এবং এখানেও রিভার্স জোনটা ফাইল নামে রাখছি, অনেকে রিভার্স ডট এভাবে লেখে, ঠিক আছে? যেমন এক্সাম্পল ডট, আমার এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন লিনাক্সে আমি যে লিংকটা দিছিলাম, সেটা আপনি যেভাবে সাজায় নেবেন ফাইলটা ওইভাবে মানে পেলে হয়েছে, তাহলে আপনার কোনো সমস্যা নেই। জসিম ভাই, আমি আরেকটা জিনিসে সমস্যায় পড়ছিলাম, সেটা হলো আমি লোকাল আইপি দিয়ে করছিলাম, কিন্তু আমি পাবলিকের সাথে ফরওয়ার্ড করছিলাম। আপনার ডিএনএস এর জন্য শুধু 53 ফরওয়ার্ড করছিলাম, কিন্তু আমার ওটা পাবলিকলি করে নাই। টিসিপি আপনি পাবলিক আপনার আপনি ওইটা রিয়েল অ্যাপে তো রেজিস্টার করেন না, রেজিস্টার করছেন? রিয়েলের সাথে তো আপনার ডিএনএস রেজিস্টার করতে হবে, তাহলে পাবলিকলি পাবেন। আর পাবেন ওটা কিভাবে করব? ওটা প্রথম থেকে ভিডিওটা খেয়াল করেন, আমি রেজিস্টার করে দেখাইছি কিন্তু ডোমেইন রেজিস্টার। জসিম ভাই, আমরা যদি এখানে গ্রুপে যারা আছে কেউ যদি ডিএনএস ডোমেইন নেম যদি নিতে চাই, আপনি কোনো হেল্প করতে পারবেন কি? হ্যাঁ, নিতে পারবেন, সমস্যা নেই। যেমন দিয়ে দেন, আর যেটা আপনার ডলার রেট যেটা আসে ওই পেমেন্ট দিয়ে দিলেন। কেমন খরচ পড়বে? যেই ডোমেইন নেবেন ওই ডলার রেট, ওই ডলার রেটে আপনি বিকাশ করে দিবেন, আমি পরে নিয়ে করে দেব।
এখানে নরমালি প্র্যাকটিসের জন্য একটা নরমাল ডোমেইন নিতে চাচ্ছি, যেমন অত র্যাঙ্কিং ভালো ওরকম ডোমেইন নেম না। সিলেক্ট করার পরে যত ডলার আসে জি, ওই ডলারটা ইয়ে করলে আপনি ওই ডলারের কাছাকাছি ট্রেড দিয়ে আপনাকে দিয়ে দিবে, আপনি নিয়ে নেবেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো জসিম ভাই, ওই রেজিস্ট্রেশনটা প্রথম ভিডিওতে তো এরকম কিছু ছিল না, ছিল? ছিল 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 একটু ছিল জসিম ভাই, আমারও একটা রিকোয়েস্ট, আমাদের একটু ওই ডোমেইন নেম যদি আমরা কিনি, কেউ কেউ আলোচনা করতেছিলাম, তাহলে আমাদের একটু ছোট্ট করে একদিন একটু ওই ডোমেইন নেম রেজিস্ট্রেশন ওই সি প্যানেলটার মধ্যে একটু ওরিয়েন্টেশন করে দিয়েন। ভাই গত ক্লাসে কিন্তু দেখাইছি জি জি দেখাইছেন, হ্যাঁ দেখাইছেন, আবার একটু জাস্ট একটু আরেকটা রিভিউ আর কি। বিস্তারিত আমি আপনাকে বলছি যে এটা কোন জায়গায়, সব জায়গায় গেলে দেখবেন ডিএনএস রেজিস্ট্রেশন, হ্যাঁ ওই অপশনে গেলে রেজিস্ট্রেশন অপশন পাবেন, ওই আইপি এগ্রিস্টে এনএস1টা আইপি এগ্রিস্টটা আপনি রেজিস্টার করতে হবে। ওটা আমি রেজিস্টার করে দেখাইছি। ওইটা আমি করছি, আমি বুঝতে পারি নাই প্রথম দিকে, বুঝতে পারছি ওইটা করছি, কিন্তু ঘটনা যেটা হয়েছে ওখানে তো আমি পাবলিক আইপিটাই দিব, ঠিক না? হ্যাঁ পাবলিক আইপি পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে লোকালে হিট করবে, কিন্তু ওই কাজটাই আমার হয়নি। এটাই বলছিলাম, আমি রেজিস্টারও করছি। তাহলে টিসিপি ইউটিউবি দুই দিকে তো আপনি দিতে হবে, কোয়েরি এদিকে যাবে ওইটাই। ওদিকে আসবে। আচ্ছা আচ্ছা। টিসিপি ইউটিউবি অপশন আছে 53 কোডে, ইউডিপি, একটা হ্যাঁ রিকোয়েস্ট আসবে একটা যাবে, দুটো রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম জসিম ভাই, ভালো আছেন ভাই? ম্যাডাম আমার একটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আপনি যেহেতু দেখাচ্ছেন একটা সার্ভারের ভিতরে জিমরা মেল সার্ভার প্লাস ডিএনএস সার্ভার, হ্যাঁ এটা বেটার হয় না যদি আমি সেপারেটলি করি সেটা বেটার হয় প্রোডাকশন লাইফে? সবভাবে করতে হবে, সবভাবে করতে হবে। আপনার যদি সার্ভার রিসোর্স বেশি থাকে আপনি যেমনি চেপে করুন, সমস্যা নেই। ও কেউ আচ্ছা, দেখেছে তার মানে ধরেন হ্যাঁ প্লেসে রাখে, কেউ আছে যে হ্যাঁ তার একটা সার্ভার ভিতরে এফটিপি আছে, ডিএনএস আছে, মেল সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে, কোনো সমস্যা নেই। সেই ধরনের মানে এক পার্টে হ্যান্ডেল করবে। যেমন আমরা সি প্যানেল যখন করি সব সার্ভিস একসাথে আছে, আপনি চাইলে ইচ্ছা করলে সি প্যানেল দেওয়া থাকবে, আপনি চাইলে ডিএনএস অন্য জায়গায় করতে পারেন, কোনো ম্যান্ডেটরি নেই। সোজা কথা ওই ডিএনএস এর এই জিনিসটা নরমালি ধরুন যারা হ্যাঁ নরমালি যারা ধরেন আইএসপি তে জব করে, আমরা কিন্তু ধরেন সেপারেটলি প্রাইমারি ডিএনএস তারপর সেকেন্ডারি বা ক্লাব ডিএনএস সেপারেটলি করার চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু আমরা আইএসপি তে জব করি। আর বিশেষ করে কর্পোরেটের ক্ষেত্রে না ওটা ডিপেন্ডেন্সি কমানোর জন্য আইএসপি তে আলাদা আলাদা করা আপনি একটা সার্ভার উপরে সব একসাথে, যেন ডিপেন্ডেন্সি কমানোর জন্য আলাদা আলাদা করে আচ্ছা 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 ডাউন না হয়, একসাথে সবকিছু না, সিঙ্গেল পয়েন্টে কোনো সলিউশন দেয় না, ঠিক আছে? আচ্ছা, তার মানে এইভাবে করলে করাটাই মনে হয় বেটার প্রোডাকশন লাইফে। আপনি বললাম না, আপনি নিজের মতো করে ডিজাইন করবেন। আপনি চাইলে অনেকে আছে ছোট্ট ডিএনএস এর একটা ফাংশন হচ্ছে জাস্ট একটা আপনার 2 জিবি র‍্যাম আর হলো আপনার 10 জিবি যদি আপনার ইয়া হয় হোস্টিং স্পেস হয়, আপনি ওটাতে ডিএনএস চালানো যায়। কিন্তু দেখা গেছে বড় বড় প্রতিষ্ঠানগুলো পুরো 7-3 জিবি সার্ভার নিয়ে নেয় একটা ডিএনএস সার্ভার। আর 7-3 জিবি নিয়ে নিছে, তার টাকা আছে, নিয়ে নিছে, তার ডিজাইন করছে ভাবে সে লোড নেবে, এরকম আছে। ঠিক আছে, হিউজ পরিমাণ লোড দেন এরকম আপনি ইচ্ছা। আচ্ছা এখানে দেখেন, থ্যাংক ইউ। কোশ্চেন থাকলে একবার লাস্টে সবাই করবেন, কারণ ক্লাস তাহলে আগানো যাইতেছে না। একটু জিনিস দেখেন, এখানে দেখেন আমি যেভাবে লিখছি, এখানে যে এখানে ফরওয়ার্ড আছে, এখানে রিভার্স লিখছি, আপনি ইচ্ছা মতো এইটা ঠিক রাখা, এইটা ঠিক রাখবেন, জোন ফাইল নামগুলো ঠিক রাখা, বাকি এই ফাইল নেমগুলো আপনি যেমনি ইচ্ছা এমনি সাজাতে পারবেন আপনার ইচ্ছা, ঠিক আছে? জাস্ট আমি মিল রাখছি যাতে আমি ফাইলটা খুঁজে পাই, সেজন্য আমি এখানে আমি দুটো নাম এইভাবে দেওয়া হয়েছে। তো এই জায়গাতে আর কারো কনফিউশন থাকার কথা না, এটা। আর আমি এখানে অ্যালাউ করছি আমার আইপিটা, আমি যখন পাবলিকলি আইপি একটু করে অ্যালাউ করবো সিকিউরিটি দিয়ে, তখন এখানে এডি করে দিব, কারণ এখন ওই আইপি ছাড়া কেউ রিকোয়েস্ট পাবে না। এখানে যাই সবাই বারে, এখানে কিন্তু ডিফল্ট ফাইলগুলো থেকে যায়, যে আমরা দুটো ফাইল ক্রিয়েট করছি, হ্যাঁ। তো এগুলো পারমিশন দেখেন আপনার রুট আছে, আমরা চাইলে ইচ্ছা করলে আমরা এগুলোকে পারমিশন গুলো চেঞ্জ করে রুট হচ্ছে নেম দুইটারই পারমিশন দিতে পারি। 103 আর হচ্ছে আমরা অনার্সিপ এটা কি করতে পারি, নেম দিতে পারি। আমার রুট দিলে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা রুট ইউজার থেকে আমার বাইন্ড প্যাকেজটা চলতেছে, তো ওই রুট দিলে কোনো সমস্যা নাই, বাট এমনি দিলে একটু বেটার হয়, সেই অ্যাক্সেসটা কমপ্লিট পায়। আচ্ছা এবার আমরা আসি ফরওয়ার্ড জোনে। তো ফরওয়ার্ড জোনে আমরা
দিচ্ছি হচ্ছে আমার ডোমেন নামে, যাতে আমি ডোমেন নামে খুঁজে পাই। ঠিক আছে, ডোমেন নামে এখানে দেখেন আমি গত ক্লাসে শুধু এগুলো এন্ট্রি করে দেখাচ্ছি, বাট এগুলো কোন কি কাজ, কোনটা কি কাজ এগুলো জানি না। যেমন এখানে টিটিএল টাইমটা, এটা টাইম টু লাইভ, মানে আমার ডিএনএসটা এই যে আমি প্রত্যেকটা এন্ট্রি দিছি প্রত্যেকটা একটু পাবলিক করে দিই। পাবলিক না হলে আবার কোয়েরি পাবে না, পাবলিক করে নেই। এখানে দেখেন এই যে একটা 24 ঘন্টা টাইম দেওয়া আছে, দেখছেন টিটিএল টাইম 24 ঘন্টা দেওয়া আছে। তো এই টাইমটা হচ্ছে এই ডিফল্ট টাইমটা দেখেন। এই যে এইটা ভ্যালু হচ্ছে 24 ঘন্টা, এখানে ডিফল্ট একটা চলে 24 মানে 24 ঘন্টা একটা ভ্যালু সেকেন্ড দেওয়া আছে, 24 ঘন্টার ভ্যালু। আমি যদি এটাকে 1 ঘন্টাতে নিয়ে আসি তাহলে টিটিএল টাইমটা হবে কি দেবো 3600 সেকেন্ড, তাই না? 3600 সেকেন্ড। এই দেখেন 1 ঘন্টার ভিতরে নিয়ে আসছে। তাহলে আমি উপরে লিখলাম, তো খেয়াল করেন এখানে কিন্তু আমি এইটা হচ্ছে রুট ভ্যালু, ঠিক আছে? এখন ধরেন আমার এই এন্ট্রিটা 5 মিনিটে আমার আপডেট হওয়া দরকার। 5 মিনিটে আপডেট হবে কিন্তু আমি এটা নতুন মানে আইপিটা চেঞ্জ করছি বা হোস্টেলটা চেঞ্জ করছি, আমার এটা 5 মিনিটে দরকার শুধু এই এন্ট্রিটা। তাহলে এখানে আপনি এই যে এটার পরে চাইলে এদিকে শুধু এই এন্ট্রিটার জন্য আমি যদি এখানে কোনো টিটিএল টাইম উল্লেখ না করি তাহলে এই রুট ভ্যালুটা হচ্ছে তার ভ্যালু। আর যদি এখানে উল্লেখ করি তাহলে শুধু 36 সেকেন্ড করে 360 সেকেন্ড দিই, দেখবেন যে 5 মিনিটে চলে আসবে 360 সেকেন্ড, তার মানে 5 মিনিট। 360 সেকেন্ডের মতো আসে না, 300 মিনিটে আসে, 300 সেকেন্ডে আসে নাকি? 300 সেকেন্ড দিলাম, ঠিক আছে? এই টিটিএল ভ্যালুটা দিলাম 300 সেকেন্ড। এখানে দেখেন এই এন্ট্রিটার জন্য শুধু 300 সেকেন্ড হয়ে যাবে। এই যে এমএক্স এন্ট্রিটার জন্য এই যে 5 মিনিট হয়ে গেছে, বুঝছেন? এখন এইখানে আপনি চাইলে প্রত্যেকটি ভ্যালু আপনি বসাতে পারেন, আর যদি আপনি কোনো কারণে না বসান তাহলে উপরে যে রুট ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুটা সে ডিফল্ট ধরে নেবে, এটা আমার ভ্যালু। আমি যদি এখন আবার এটাকে রিমুভ করে দেই তাহলে আবার আগের ভ্যালুতে চলে যাবে। মানে আমার রুটে যেটা দেওয়া আছে যে উপরে @ দিয়ে মানে $সাইন দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে রুট ভ্যালু, ঠিক আছে? আমি চাইলে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে দিতে পারি। এখানে এই যে ফাঁকা জায়গাটা লেখা দিলে এটা রুট ভ্যালু হিসেবে নেবে, আর না লিখলে উপরে যে রুট ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে সে দেবে। আচ্ছা এটা এই ভ্যালুটা এই ভ্যালুটার মানে কি হচ্ছে যে এতক্ষণ সময় পর পরে আমার এটা আপডেট হবে, কোয়েরিটা আপডেট হবে? না আমি বলি এটা তো টিটিএল টাইম টু লাইভ, মানে এটা কতক্ষণ পর্যন্ত লাইভে থাকবে, ক্যাশ থাকবে। আচ্ছা আচ্ছা কত দ্রুত জায়গায় পাবলিশ করবে। আচ্ছা এখন ক্যাশিং টাইমটা একটা ডিরেক্টর আমার তৈরি করলেন, আপনি ধরেন একটা বারবার বলবো যে মেল সার্ভার আইপি কোনটা, আমি যখন পিং করি মেল ডট তখন কি করে সে কিন্তু রিপ্লাই দেয়, যে আমি আমার আইপি হচ্ছে কোনটা, আমার হচ্ছে 37 আইপি, ঠিক আছে? তো এটা আমি যতবার রিফ্রেশ দিব মানে ডিটাই করবো সে এটা এই 36 সেকেন্ডের আগে আবার সেখানে কোয়েরি করবে, বুঝছেন?
36 সেকেন্ডের আগে মানে প্রতিবার হিট করার সাথে সাথে ডিএনএ সার্কুলেট করবে না। সে একবার যখন আমার এই পিসিটা পিং করলো তো সে এই ক্যাশে রেখে দিল। কি বুঝলেন? এই পিসিতে কিন্তু ক্যাশ আছে, বুঝছেন? আমরা অনেক সময় বলি না পিসির ক্যাশ মানে ক্লিয়ার করার জন্য এই পিসিটা আপনার উইন্ডোজ সার্ভার গুলা আপনার ধরেন যে বারবার উইন্ডোজে কিন্তু এই ডিএনএস কিন্তু হিট করবে। ডিএনএস এর একটা ক্যাটাগরি আছে। ডিএনএস কি করে, আপনার কাছে প্রথমবার যদি নেওয়ার পরে তারপর বুঝে আপনি 36 সেকেন্ড মানে পরে যে আপনি রিফ্রেশ করতে পারবেন না, আবার এন্ট্রির জন্য রিলুক আপ করতে পারবেন এবং এটা রিটাই করতে পারবেন 1800 সেকেন্ড। মানে আবার আমরা রিটাই এই যে পাইপার রিটাই করতেছি, বুঝছেন? এই যে বারবার আমি যে হিট করলাম এটা হচ্ছে রিট্রাই। এই রিটাই এটা হচ্ছে নতুন ভ্যালুর জন্য কোনো কিছু আপডেট হয়েছে কিনা, নাহলে তো ডিএনএস সার্ভার বিজি হয়ে যাবে। প্রত্যেকবার আমি হিট দিব, প্রত্যেকবার ডিএনএস সার্ভার চলে যাবে। তো এগুলা কিন্তু এই যে ফরওয়ার্ড জন্য বলা আছে যে আমার এখানে কতবার আমি হিট করি, কতবার হিট করার পরে আপনি একবার হিট করার পরে 36 সেকেন্ড পরে আবার ডিএনএস হিট দিতে পারেন। 36 সেকেন্ড মানে কি 1 ঘন্টা পর আবার হিট দিতে হবে। আর বাকি সময় উইন্ডোজ মোবাইল অথবা ম্যাক এগুলা ক্যাশে দেখা দেবে। বুঝছেন ডিটেইল টাইপটা? জি জি জি। এরপরে আপনি ধরেন একটা ডোমেইন রিনিউ করছেন, রিনিউ করার পর আপনার এন্ট্রিগুলো বিভিন্ন ওয়াইল্ডের যে সার্ভারগুলো আছে সেগুলোতে ক্যাশ করে রাখে। এই ক্যাশিং টাইমটা কতক্ষণ রাখবে? এই ভ্যালুটা সম্ভবত 48 ঘন্টা বা 3 দিনের মতো, বা আপনি যদি ভ্যালু বাড়ায় দেন 7 দিনের মতো ক্যাশিং করে রাখবে। তো আমরা এটা একটু দেখতে পারি ডিএনএস ইনটু ডিএনএস। তো এই ডিএনএস ক্যাশিংটা কেন লাগবে? কারণ দেখা যাচ্ছে আপনার আজকে কোনো কারণে ভুলে আপনার ডিএনএসটা আপনার আজকে এক্সপায়ার হয়ে গেছে, ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে, বাট আপনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এটাকে আপডেট করতে পারতেছেন না, কোনো কারণে হয়তো কার্ডের সমস্যা বা এর মধ্যে এক্সপায়ার হয়ে গেছে। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সাথে সাথে কিন্তু আপনার সব মেল বাউন্স করবে। এই টিটিএল ভ্যালু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে ডিএনএস গুলো ক্যাশ করে রাখবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা মেল রিসিভ করতে পারবেন। যখন অল ডিএনএস থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার ডোমেইনটাকে কেউ চিনবে, বুঝতে পারছেন? তো এটা যখন আপনার ধরো একটা ডিএনএস আপনার ডোমেইন যদি একটা এক্সপায়ার হয়ে যায়, দেখা যাচ্ছে আজকে এক্সপায়ার হয়েছে, এর পরের দিন যে খবর হয় যে আপনার ডোমেইন এক্সপায়ার হয়ে গেছে, এরকম হয় না? এরকম তো হয়। তো এইটা এই ক্যাশিং এর কারণে সবচেয়ে গুগলের ডিএনএস এর সবচেয়ে ক্যাশিং টাইম বেশি। তো এই জন্য গুগলের ডিএনএস অনেক সময় আপনার ক্যাশ যদি বেশি করে ইউজ করে তখন দেখা গেছে গুগলের থেকে রেসপন্সটা খুব দ্রুত পাওয়া যায়। দেখেন এখানে এই টিটিএলটা ডিফল্ট আমাদের এটা এখনো ওপেন ডিএনএস আছে, আমাদের এটা এখনো সিকিউরিটি দেওয়া হয় নাই। এবং এই জিনিসগুলো যখন আমি সিকিউরিটি দিব তখন এটা চলে আসবে এখানে একটু বলতে। আমরা যদি গুগলের ডিএনএসটা যদি দেখি, দেখেন টিটিএল টাইমগুলো কিরকম, অনেক অনেক বেশি টিটিএল টাইম। গুগলের ডিএনএস এর টিটিএল টাইম হচ্ছে তখন যেমন আপনি gmail.com টাই দেখেন, দেখেন ওদের টিটিএল টাইম কি কত দেখছেন। এখানে রিটা এটা 30 মিনিট করে আছে এক্সপার্ট এটা, কিন্তু এদের ক্যাশিং ডিএনএস এর ইয়ে বেশি হয়। কারণ আপনার কোনো আইএসপি থাকে তাদের ক্যাশিং ডিএনএস এর কি অবস্থা এখান থেকে দেখতে হবে এই স্টেপ থেকে। এটা কত আমাদের ভ্যালুটা কত ডিজিটের, এটা হলো 6 ডিজিট তাই না? আর আমাদের এখানে কত ডিজিট দেওয়া আছে, এটা মোটামুটি 6 ডিজিটের। এটা কত দেয় 60 দিয়ে শুরু, এটা কত দেয় 30 দিয়ে শুরু। এইটা হচ্ছে ক্যাশিং টাইম, মানে এক্সপায়ার টাইম না, এই এক্সপায়ারটা হচ্ছে আপনার ক্যাশিং টাইম, এতক্ষণ পর্যন্ত আপনার ক্যাশে থাকবে। আর মিনিমাম হচ্ছে যে এটা হলো 86 মিনিমাম টিটিএল টাইম, মানে এটা মানে এটা সর্বোচ্চ মানে মিনিমাম পর্যন্ত এটা ধরে রাখবে। এক্সপায়ার হওয়ার সাথে সাথে মিনিমাম পর্যন্ত আপনার টিটিএল ক্যাশিং, এই ক্যাশিং টাইমগুলো এই কয়েকটা ভ্যালুর মাধ্যমে আপনি ধরে রাখে। আর আমি যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডেসে এই টিটিএল টাইম বসাতে চাই তাহলে আমি এখানে এটার পাশাপাশি আমি এখানে চাইলে আমি এভাবে ভ্যালু দিয়ে রাখতে পারি।
এইখানে ক্ষেত্রে, কিন্তু সিপ্যানেলের ক্ষেত্রে আবার আলাদা টিটেলটা দেওয়ার জন্য একটা মানে একটা ঘর থাকে। এই হচ্ছে টিটেল ভ্যালু গেল। হ্যাঁ, এবার আছে এমএক্স। আচ্ছা, এমএক্স গুলো দুটো ডিএনএস তো বুঝতে পারছি যে আমার এই দুটো ডোমেনের দুটো ডিএনএস এবং দুটো ডিএনএস আর আইপি এই দুটো, এটা তো ক্লিয়ার, এটা তো বুঝা। মানে আমার টাইপটা কি এনএস, তার মানে আমার এই ডোমেনের ডিএনএস কি এই দুটো ডিএনএস। ডিএন হচ্ছে এই যে NS1, এই NS1 এর এই লিস্টে কোন আইপিটা, এটা হচ্ছে এই রেকর্ড। আমার NS1 আইপি হচ্ছে NS1 ইন দিয়ে এ দিয়ে হচ্ছে আমার এই অ্যাটাচ ডোমেনের সাথে কোন আইপিটা থাকবে ইনের সাথে, এটা বলে আমরা এই রেকর্ড বলি। এইটার এই রেকর্ড হচ্ছে এইটা, এই জন্য NSটা এখানে লিখছি। আমি চাইলে ইচ্ছা করলে আবার এখানে এইভাবে লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। আমরা চাইলে ডট দিয়ে তুমি এক্সপার্ট, ঠিক আছে, এইভাবে লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। এইভাবে লিখতে পারবেন। আবার এটা লিখলাম না কি জন্য, এখানে জিনিসটা অনেক ইজি ইজি লাগতেছে, বাট আপনি NS1 দিলে সে চিনবে এটা NS1। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা তাহলে আমি কোথায় পাইলাম যে এখানে এই যে @ দিলাম, এই @ মানে হচ্ছে আমার ডোমেনটা, শুধু ডোমেনটা এইটুকু হচ্ছে শুধু @ দেওয়া যে কথা আমার এইখানে, মানে এই ডোমেনটা দেওয়া যে কথা আমার এখানে @ দেওয়া আছে। তার মানে আমি এখানে @ ইউজ করতে পারি, এখানে আমার ডোমেনটা ইউজ করতে পারি। এখানে প্রত্যেক জায়গায় আমি @ এর জায়গায় চাইলে আমি ইচ্ছা করলে এই ডোমেন নামটা ইউজ করতে পারি। আমি এটা ভ্যালু ইকুয়াল টু @, ঠিক আছে। আমি চাইলে এখানে এই দেখেন, আমি এটা একটু চেঞ্জ করে দেখাই। এখানে চাইলে আমি আমার এই ডোমেনের এমএক্স কোনটা, যখন আমি বলছিলাম @, তাহলে আমি এটা সেভ দিয়ে দেখেন এখনো কিন্তু এমএক্স শো করবে, একই জিনিস। আমি এখানে শর্ট ভার্সন লিনাক্স এর শর্ট ভার্সনে নিয়ে আসছি, ঠিক আছে। এখন যদি আমি এমএক্স লুকআপ দেই, দেখবেন যে এটা শো করতেছে। ওই @ যে কথা ডোমেনটা একই কথা, এই যে 100 করতেছে, কোনো না ডিফারেন্স নেই। মানে স্যার @ কে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করবে। যেমন @ এর আইপি কোনটা, এটা @ মানে কি আমার ডোমেন। তো আমি যখন আমি এই ডোমেনটাকে যখন পিং দিব, তো @ এর আন্ডারে যেটা আছে ওইটাই শো করবে, তাই না। এখন যদি আমি চেঞ্জ করি, দেখেন আমরা যদি ধরেন @ অন্য ভ্যালু দেই, তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। আমরা 247 দিলাম বা 270 দিলাম বা 240 দিলাম বা 49 দিলাম। এখন যদি আমি চেঞ্জ করি, দিলে এই যে 49 চলে আসছে, ঠিক আছে। তার মানে @ এর ভ্যালুটা চেঞ্জ করলে যে ডোমেনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তা আমরা বুঝছি, ঠিক আছে। 49 চলে আসছে। তাহলে এই পর্যন্ত গেল। এবার NSR গুলো তা বুঝলেন। এবার www একই জিনিস, যে আমার ডোমেনের এগেইনস্ট যদি এটার সাথে www আমার একই আইডি থাকবে, এই দুটো কমন। ইচ্ছা করলে আমি সিনেমে দিতে পারতাম, এই www এগেইনস্টে কিভাবে সিনেম দেব না, সিনেম দেব হচ্ছে এইভাবে। আমার সিনেম ইউজ হয় না, খুব কম। তাহলে আমার আমার সিনেম হচ্ছে jinderexpert.com, ঠিক আছে। এর হচ্ছে আমার সিনেম, মানে তুমি আমার এটা যে কথা, আমার www টা একই কথা, মানে একই আইপিতে আছে। তাহলে সিনেমটা মানুষ এইভাবে এই জন্য ইউজ করে, ওকে। তো আমি রেজিস্টার দিলাম। এবার পিং দিয়ে আমি যদি আমি এটাকে www পিং দেই, তাহলে আমার সিনেম শুরু করার কথা, এই দেখেন সিনেম শো করতেছে এখান থেকে, এই 37 আইপি আসতেছে, ঠিক আছে। এই 37 আইপিটা আসতেছে আমার, ঠিক আছে। আমার একই কাজ। তো আমরা সিনেমে বুঝলাম, আমার একই আইপিতে এফটিপি আছে, আমি এফটিপিতে আমি এবার রাখতে চাই, তাহলে এইভাবে আমি এফটিপি সিনেম দিতে পারি, ঠিক আছে। আমার মেইলের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে সিনেম দিতে পারি, একই, মানে একই আইপিতে যেটা থাকবে আপনি এটাকে সিনেম দিতে পারেন, সোজা কথা, ঠিক আছে। একই আইপিতে যতগুলো থাকবে সিনেম দিতে পারেন। আবার আপনি যদি রিডিয়ারে করতে চান, ধরেন আমি এখানে সিনেম দিয়ে অন্য কোনো একটা হোস্ট নিয়ে যাবো, ধরেন আমি এফটিপি পিং দিলে ফেসবুকে চলে যাবে, সাপোজ
facebook.com ঠিক আছে FTP তে পিং দিয়ে ফেসবুকে এই ফেসবুক পিং করতেছে দেখছেন আমি পিং করতেছি FTP কিন্তু ইন্টারনালি পিং করতেছে ফেসবুক এখন তো ক্লিয়ার আপনি যে কোনো জায়গায় যে কোনো সিনেম দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো উদাহরণ এখন আপনি চাইলে এখানে আপনি অন্য কোনো আইপি দিতে পারেন ইচ্ছা যে কোনো আইপি আপনার যে কোনো রেকর্ড একজন বলছেন যে ওয়েবসাইটে এক জায়গায় থাকবে মেল সার্ভার এক জায়গায় কোনো সমস্যা নেই আপনি যেই সার্ভার যেখানে যেটা থাকবে এই সার্ভার আইপিটা এখানে অ্যাক্সেস করে দিবেন ডিএনএস এর কাজ এটা সে এখানে রিমোটলি ওখানে আইপিতে দেখাই দিবে আচ্ছা এটা গেল এটা এবং রিভার্স জন্য এখানে আমরা একটু রিভার্স জন্য দেই ফরওয়ার্ড জন্য মোটামুটি ক্লিয়ার ফরওয়ার্ড জন্য আরো অনেক এন্ট্রি আসবে জাস্ট আমরা এটা বেসিক লেভেলে কন্টিনিউ করছি এবার রিভার্স জন্য যাই রিভার্স জন্য হচ্ছে আমাদের 103 ব্লক আচ্ছা এখানে আমাদের প্রত্যেকটি ব্লকের জন্য একটা এরকম সাবনেট বসবে মানে 256টা আইপির জন্য আমার একটা ফাইল সাপোজ এখানে আমাদের আইপিটা কি ছিল 221 103 তারপরে এটা হচ্ছে আমার ব্লকটা এখন ধরেন 104 যদি হইতো তাহলে এরকম আরেকটা ফাইল তৈরি হইতো আমি কি বুঝাতে পারছি মানে এই একটা ফাইল হচ্ছে মানে 256টা আইপির জন্য মানে একটা সাবনেটের জন্য সোজা কথা /24 একটা সাবনেটের জন্য একটা ফাইল আবার যখন আরেকটা ভিন্ন সাবনেট দিতে তাহলে আমাদের লুকআপ জোনটা আবার একটা করতে হতো এখন ধরেন এটা তো অন্য নামও দেওয়া যাবে তাই না মানে আমি যদি রিভার্স নাম দেই রিভার্স দিয়ে অন্য কিছু নাম দেই কোনো সমস্যা কিন্তু ওই যে ফরম্যাটটা ঠিক রাখতে হবে জি এখানে ধরেন যে DNS2 হ্যাঁ DNS RS2 ধরেন আমাদের হলো 247 তো খেয়াল করেন যখন আমি মেল দিছিলাম তখন দিছি 237 কারণ আমার হলো এইটার ভ্যালুটা লাস্টে কত 237 টা এতটুকু পর্যন্ত কিন্তু আমি রিভার্স করে আসছি যে আমার ফাইল নামটা দেখেন মানে উল্টা করে লিখে আসছি 103 200 120 200 তাই না এটার ভিতরে যায় আমি 37 লিখছি এইটাই হচ্ছে রিভার্স তো রিভার্স কিভাবে কাজ করে কিনা আমি কিভাবে বুঝবো আমি যে RS লুকআপ দেই তো শুধু আমি এইখানে আমি আইপিটা দেই তাহলে আমার ওই যে হোস্টের এই জিনিসটা আমার ইয়ারা ছিল মেলটা ছিল ওই হোস্ট নেমটা দেখাবে দেখছেন দেখাইছে আমি শুধু আইপিটা দিছি এবং আমার এন্ট্রিটা রিভার্স এন্ট্রিটা দেখাই দিছি এবং আমি যদি এখানে ডিগ দেই একটু বুঝাবেন ডিগ হোস্ট নেমটা দিলাম এখানেও দেখেন ডিটেইলস আপনার ডিগ কমান্ড দিও আপনার এই যে পিটা এন্ট্রি কিভাবে আছে বা কোন ডিএনএস থেকে রেসপন্স করতেছে এটা কিন্তু আছে আপনি সবসময় খেয়াল করবেন যে আমি যখন কোনো কিছু লুকআপ করি আমার কোন ডিএনএস থেকে লুকআপ করতেছে আপনি NS লুকআপ যখন দিবেন এখানে যখন আমি এন্টার দিছিলাম এটা তখন কিন্তু এটা এই যে এখান থেকে নরমালি দেখা না কিন্তু আপনি যখন আমরা সেট কিউ দিবেন সেট কিউ ইকুয়াল টু মানে কোয়েরি mx আমার ডোমেনের এগেইনস্টে mx কি আছে ঠিক আছে আমার ডোমেনের এগেইনস্টে এই যে আমার এখান থেকে কিন্তু কোয়েরি করছে আমার ডোমেনের এগেইনস্টে সিনেম কি আছে সেট কিউ ইকুয়াল টু সিনেম ইন্টার এবার আমি ডোমেন নেমটা দিলে সিনেমগুলো দেখাবে সিনেমটা এভাবে দেখাচ্ছে না আচ্ছা এটা সিনেম কিনা দেখাবে তাই তো আচ্ছা সিনেমটা দেখালে আমরা কি কি সিনেম দিছিলাম সিনেমগুলো উঠাই দিলাম না সেট ইকুয়াল টু এ ও আচ্ছা সি দিতে হয় সি আচ্ছা এ রেকর্ড দিলে দেখেন আমি ডোমেনটা এগ্রিগেট দিলাম সেট ইকুয়াল টু সেট কিউ ইকুয়াল টু সি আর নেমটা আছে সি নেমটা কি হতে হবে সেট কিউ ইকুয়াল টু
কোয়েরিটা এই রেকর্ড সিনেম যেটা এফটি হ্যাঁ এই যে দেখাইছে মানে আমার সিনেম যখন লাগবে তো আমার হোস্টেলটা পুরোটা লাগতে হবে ঠিক আছে এই যে facebook.com এই যে ক্লোনিক্যাল নেম লেখা আছে ঠিক আছে সিনেম হচ্ছে ক্লোনিক্যাল নেম তো আপনি এইভাবে কোয়েরি করতে পারেন এখন আমার ডিএনএসটা কোয়েরি করতেছে কোথা থেকে আমি যেমন আপনারা নরমালি এখান থেকে যদি লুক আপ করেন এনএস লুক আপ দেন এখানে আপনি কোন ডিএনএস এর এগেইনস্টে আছে সেটা কিন্তু দেখেন ঠিক আছে আপনি যখন কোনো একটা কোয়েরি করবেন তখন ওই কোন ডিএনএস থেকে কোয়েরিটা করতেছেন সেটা আপনি বুঝবেন খেয়াল রাখবেন তাহলে ট্রাবল শুটিংটা করতে আপনার সুবিধা হবে এখন আপনি ডিএনএস টা তৈরি করছেন বাট আপনি নিজের ডিএনএস টা আপনি ইউজই করেন না তাহলে কি কোয়েরি পাবেন পাবেন না অনেকে দেখা যাচ্ছে যে এখানে নিজের ডিএনএস গুলো ইউজ করে না ডিএনএস আমরা রেডি করে বসে আছে না সে দেখতেছে তারা এখানে রিজলভে ইউজ করে নাই তাহলে কিন্তু আপনি কোনো আনসার পাবেন না ঠিক আছে আচ্ছা রিভার্সনে আমরা একটু ঢুকি রিভার্সনে আমরা কি করি যে এই ব্লকের এগেইনস্টে আমরা এখানে কোয়ার্টার ডোমেইন এখানে আমরা হোস্টেল দিয়ে দেব এখানে আমরা অসংখ্য একটা আইপির উপরে আমরা অসংখ্য সিনেম দিতে পারবো মানে পিটিএনডি দিতে পারবো যেমন মেলও যেটা আমার ডিএনএস ওইটা তাহলে আমার একই আইপির উপরে দুটো আছে কোনো সমস্যা নেই আচ্ছা আমি এইটা এখানে দেখাইতে পারতেছি কি জন্য কারণ এই পিটিএনডিটা আইএসপি এর কাছে রাখে এটা মধ্যে অন্যটা এন্ট্রি দেওয়া আছে জসিম ভাই জসিম ভাই যদি আমার বলেন জসিম ভাই যদি আমার ধরেন যেহেতু এখন এখানে দেখা যায় mail.jimraexpert.com ওইটাই ডিএনএস ওইটাই মেল সার্ভার হ্যাঁ একই রিজলভিং তাহলে মানে একই আইপি করতেছে আর যদি আমার সেপারেট আইপি হইতো সেক্ষেত্রে আমি হয়তো ওই হ্যাঁ সেটাই ওকে ভাই আচ্ছা এখানে দেখেন আমাদের এই যে তাহলে পিটিএনডি গুলো আপনি এই ব্লকের আন্ডারে সোজা কথা এই ব্লকের যে কোনো আইপি ক্ষেত্রে এখানে আপনি এই ফাইলটাতে একটা সিঙ্গেল এন্ট্রি দিবেন এখন যদি আরেকটা ফাইল হয় তাহলে কি হবে কারণ আপনার আরেকটা ব্লক আছে এবারে আসলে মাল্টিপল ডিএনএস যদি আরেকটা ডিএনএস হয় তাহলে কি হবে আরেকটা ডিএনএস হলে আপনি জাস্ট এই জোন ফাইল একটা পর একটা অ্যাড করতে যাবেন যে পাঁচটা ফাইল এই পাঁচটা লাইন কপি করবেন 5 ডাবল আই চাপলাম আমি পাঁচটা লাইন কপি করলাম এখানে যে পিতে পেস্ট করলাম ঠিক আছে যদি পাঁচটা লাইন কপি করে জাস্ট আপনি অন্য একটা ডোমেইন যদি দিতে চান ধরেন জিমরা server.com এরকম জোন ফাইলগুলো এরকম হবে ঠিক আছে এই আরেকটা ডোমেইন এখানে অ্যাড করলাম এই ডোমেইনের এগেইনস্টে আমরা কি করব জাস্ট আমাদের এই দুটো ডিএনএস গুলো দিব কোন দুটো ডিএনএস বলবো ns1.jimraexpert.com ns2 বাকি আর কোনো কাজ করতে হবে না বাকি কাজ এইখানে মাল্টিপল ডোমেইনের ক্ষেত্রে বুঝছেন আমি জাস্ট এখানে যাই কি করব বার নেমতে যা আমি এই নামে এই যে কপি করে দিব শুধু কথা কপি করে দেই সিপি আমার জিমরাটা কপি করে দিয়ে এটা ভিতরে ঢুকে দিলাম এবার এইটাকে খুললাম জিমরা সার্ভার.com ঠিক আছে এখানে ঢুকে আমার মতো করে আমি এন্ট্রিগুলো দিব এবং সেম আইপি তে দিতে পারবো কোনো সমস্যা নাই বা ভিন্ন আইপি যদি হয় তাহলে এখানে এই ডোমেইনের এগেইনস্টে গুগলে আমরা পার্কিং করতে চাই তো গুগলের এমএক্স গুলো আমরা দিতে চাই তাহলে গুগলের এমএক্স গুলো কি রকম কেউ যদি ধরেন জি সুইটে করব জি সুইটের এমএক্স গুলো আমরা দেই জি সুইট এমএক্স তো গুগলের আছে পাঁচটা ডিএনএ আছে এমএক্স আছে হ্যাঁ আমরা একটা পর একটা এখানে পাইরুটি দিয়ে কপি করে দিয়ে দিই এখানে থাকবে হচ্ছে এইটা ডোমেইন নামটা রাইট আর ডিএনএস যেটা আছে এই ফাইলে আমি ইচ্ছা করলে এই দুটো ডিএনএস উল্লেখ না করলে কোনো সমস্যা নাই আমার রুট ডিএনএস হলো পাইনি এই ডোমেইন এগেইনস্ট আমার কোনো ডিএনএস নাই ঠিক আছে আর
মেইলের ক্ষেত্রে আমি এআইপি দিতে পারি অথবা অন্য আইপি ইচ্ছা। আর এখানে আমি মাল্টিপল ডিএনএস দিতে দেবো, গুগল যেভাবে দিছে এভাবে 5টা ডিএনএস দিয়ে দেবেন। গুগল দিছে 1 2 গুগলের প্রায়োরিটি গুলো 1 1 1 বা 5 5 দেবো, 5 10 10 এইভাবে আছে। দেখেন প্রায়োরিটি গুলো কিভাবে দেওয়া আছে, এই যে 1 1 5 5 10 10 এইভাবে প্রায়োরিটি দিতে। তাহলে 1 এ এগুলো হবে, 1 এ আমি জাস্ট আগে এমএক্সএল যেভাবে আছে ওভাবে বসাই দেব। মাল্টিপল এমএক্স, এই মাল্টিপল এমএক্স কি জন্য দিয়ে রাখছে? মাল্টিপল এমএক্স দিয়ে রাখছে সে রাউন্ড রবিন হিসেবে মেলগুলো রিসিভ করে। তাহলে রাউন্ড রবিন কি তোর এগেইনস্টে রিসিভের জন্য কয়েক ধরেন 10 15 20টা বা 100টা ইনকামিং সার্ভার আছে। হ্যাঁ, এগুলো আমরা L2 L3 এরকম আছে, এই যে এরকম L2 4 পর্যন্ত আছে। গুগলের এখানে মেল গেলে লোড ব্যালেন্সার, এগুলো লোড ব্যালেন্সার হলো রাউন্ড রবিন হিসেবে আছে। যখন প্রথমটা মধ্যে 100 মেল ইনকামিং হইতেছে তখন প্রথমটা রিসিভ করবে, ওটা সেকেন্ডে চলে যাবে। সেকেন্ডটা যদি লোড বেশি হয় থার্ডে চলে যাবে, থার্ডে যদি লোড বেশি হয় ফোর্থে চলে যাবে। এবং এভারেজলি এখানে লোড ব্যালেন্স করে মেলগুলো রিসিভ করে গুগল। ঠিক আছে, তো এটা আমরা এখানে এই ডোমেইনে রেজিস্টার দিলাম এবং আমরা সার্ভিসটা রেজিস্টার দিলাম। সিস্টেম আমার কিন্তু মাল্টিপল ডোমেইন পার্কিং হয়ে গেল। Let's look at the set equal to জিনিস এই ডোমেইনটা দিয়ে আমি আমার এই যে এমএক্সিলা গুগলে এমএক্সিলা শো করতেছে। ঠিক আছে, এবং একই সার্ভার একই আইপি এবং এইটা এগ্রিগেশন সেট কি ইকুয়াল টু আমি এই রেকর্ড দিই, দেন এটা এই রেকর্ড দিই, তাহলে আমার 37 দেখাবো। এই যে পিং করতেছে এবং এটা যদি আমি এখন পিং দিই দেখুন যে এটা 37 পিং করতেছে। ঠিক আছে, কারণ ওর আইপি তে একটাই। তাহলে মাল্টিপল ডোমেইনে আমরা পাবো, মাল্টিপল আমরা চাইলেও এখানে একটা করতে যায় কত যায় মাল্টিপল ডিএনএস এর ক্ষেত্রে কার কোনো কোশ্চেন আছে? আপনি জাস্ট এখানে যদি আরেকটা ব্লক হয় তাহলে আরেকটা ব্লক ডিক্লেয়ার করবেন, ওটার ভিতরে করে এন্টার করবেন। এখন ধরেন ব্লক আরেকটা কিরকম এরকম হয়, একটা অফিসের আইএসপি তে একটা ব্লক হয় না, অনেকগুলো ব্লক হয়। আমার এটা ধরেন 120 ব্লক, 103 ব্লক, এটা 104 ব্লক। স্যার মাল্টিপল কপি কি কমান্ড কি দিয়ে করতেছেন? কিবোর্ড দিয়ে? আমি এই লেটারের উপরে ক্লিক করে জাস্ট 5 টাইপে ডাবল আই চাচ্ছি, এটা 5টা লাইন কপি হয়ে গেছে ইয়াং লেখা। ঠিক আছে, আর নিচে আইসা এখানে যে কোন জায়গায় পেস্ট করব জাস্ট এই যে পি দিয়ে পেস্ট করে দিচ্ছি। মানে আপনি কয়টা লাইন কপি করবেন সেটা উপরে নিচে 120টা লাইন আছে। সাপোজ আমি একবার নিচে 4টা করতে চাই, এখানে থেকে পর্যন্ত সম্ভবত 20টা লাইন আছে। আমি এটার উপর ক্লিক করে 20 লিখে ওয়াই চাপ দিছি, ওয়াই চাপ দিছি, এই যে 20 লাইন কপি হয়ে গেছে। দেখছেন, মানে আমি যদি নিচে যাই এখন পি চাপ দেই তাহলে আমার নিচে 20টা লাইন কপি হয়ে যাবে। এই যে আমার কপি হয়ে গেছে। সরি, এটা আমরা এরকম একটা বিষয়টা আছে, আপনি যত লাইন কপি করবেন তত লাইনে যাবেন। থ্যাংক ইউ স্যার। এটা আমার ইয়াতে ব্লগে লেখা আছে বেসিক, এটা আপনারা দেখেন না, প্র্যাকটিস করেন না। এগুলো শর্টকাট কাজ, বড় প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এগুলো দ্রুত কাজ করতে হয়, তো দেখা যাচ্ছে আপনার এগুলোকে হাত চালাতে হয় দ্রুত। কপি পেস্ট, আমি রিপ্লেস কমান্ডটা শিখেছিলাম, রিপ্লেস কমান্ড দিলে আপনি খুব দ্রুত কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই জোন ফাইলটা আমরা এখানে কপি করে ওখানে বসা দিতে পারি। ঠিক আছে, তাহলে সিপি 103 কে কপি করে 104 বানাই দিলাম, একই জিনিস 4 করে দিলাম,
কপি হয়ে গেল, 104 ঢুকবো আমার, 104 ঢুকলাম। তো এখানে 104 এর যে আইপি গুলো হয় ওই আইপি গুলো আমরা এন্ট্রি দিবেন এখানে। তাহলে এখানে তাহলে কি হবে, এখানে 221 সাপোজ, হ্যাঁ এখানে 104 পরে 200 এরকম আছে, তাহলে ভিতরে 200 দিবেন, 200 দিয়ে ওই হোস্ট নেমটা এন্ট্রি দিবেন, মানে 37 এর ক্ষেত্রে এইভাবে একই এন্ট্রি হবে, প্লাস ফাইল নেমটা ভিন্ন হবে, ব্লকটা আলাদা হবে। তাহলে মাল্টিপল পাথিং বুঝা। এবার আমরা এই যে ডিএনএস টা ওপেন আছে, ডিএনএস এর একটা সিকিউরিটি দিব এখানে, যে আমার ডিএনএস টা আমি কিন্তু এটা ব্রাউজিং করতে পারি। আমি যদি এটা উঠাই দেই, গুগলের ডিএনএস টা যদি আমরা উঠাই দেই, দেখেন আমাদের এই ডিএনএস টা কিন্তু ব্রাউজিং কি হবে, ঠিক আছে। এবং এই ডিএনএস টা দিয়ে আমি কিন্তু এই মুহূর্তে ব্রাউজিং করতে পারবো। আমার ডিএনএস টা এই মুহূর্তে ওপেন আছে, তাহলে আমরা এই ডিএনএস টা বসায় যদি কারো ইয়ে থাকে আপনারা বসায় ট্রাই করতে পারেন, দেখবেন যে ব্রাউজিং হবে এখন। এইটা ডিএনএস টা দিয়ে আপনারা এখান থেকে ব্রাউজিং করতে পারেন। আমি যেহেতু একটা ভিপিএন এ আছি, ভিপিএন এ অ্যাড করতে পারবো কিনা মনে হয় না। আপনি দেখেন তো এটা বসায় ব্রাউজিং করা যায় কিনা, মানে আপনার পেজ আসে কিনা, বুঝতে পারছেন? ক্যাশ সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন, ক্যাশ। হ্যালো, মানে স্যার আমার এই ডিএনএস এর মধ্যে আপনার এই আইপিটা বসাবো? এই যে এইভাবে আইপিটা বসা দিবেন, বসায় এখান থেকে ব্রাউজিং করবেন, এখান থেকে ব্রাউজিং হয় কিনা ডিএনএস এ বসা দিবেন, বুঝলেন? বসায় দেখেন আপনি ব্রাউজ করতে পারবেন, কারণ এটা ডিএনএস টা ওপেন আছে, এখানে সিকিউরিটি নাই ডিএনএস, যে কেউ বসায় এটা ব্রাউজিং করতে পারবে এই ডিএনএস টা দিয়ে। আমরা কিন্তু এই মুহূর্তে যে পিং পেতেছি আমার ডিএনএস টা যে ডিএনএস দিই, এই জন্য যে বলছে লোকাল ডিএনএস, লোকাল আইপিতে ডিএনএস করা যাবে না, করা যাবে। লোকাল আইপি দিয়ে আপনি ব্রাউজিং করতে পারবেন, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, নিজের লোকাল যত সার্ভার আছে সবগুলোকে অ্যাক্সেস দিতে পারবেন, এবং ক্যাশ সার্ভার হিসেবে লোকাল আইপি দিয়ে ইউজ করতে পারবেন। আর রিয়েল আইপি থাকলে আপনি এটা পাবলিকলি ইউজ করতে পারবেন। ডিফারেন্সটা এতটুকু, পাবলিকলি ইউজ করার জন্য আপনাকে ডিএনএস এর সাথে রেজিস্টার করতে হবে, এছাড়া কাজ করবে না। আচ্ছা, তাহলে এই যদি কেউ এটা যদি দেখেন যে ব্রাউজার হয় কিনা, তাহলে এইভাবে এই দেখেন হিট আসছে মেসেজ বা লগ মেসেজ, এখানে লগ আসে যে ডিএনএস এই দেখেন অলরেডি হিট আসতেছে এই আইপি গুলো থেকে। এই আইপি গুলো অলরেডি হিট করতেছে। এবার আসি আমরা, এইটাও কিন্তু একটু বেশি, এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে আসি। অ্যাডভান্স লেভেলে আমরা এখন ডিএনএস এর সিকিউরিটি দেব, যেমন আমাদের ডিএনএস সিকিউরিটি নাই, এটা আমরা এতে দেখছি। এই যে গুগলে দেখেন কোনো ওয়ার্নিং নেই, এখানে কিন্তু সিকিউরিটি আছে, তার সাথে এই যে ওপেন ডিএনএস না, ঠিক আছে। এটা আমাদেরটা দেখবেন যে লেখা আছে ওপেন ডিএনএস, আপনি কেমনে বুঝবেন যে আপনার ডিএনএসটা ওপেন না সিকিউরিটি আছে? এই দেখেন এই জায়গাটা ডিএনএস রেসপন্ডেন্ট, এই যে একটা ডিএনএস রেসপন্ডেন্ট বাট এটা ওয়ার্নিং দিয়ে রাখছে। একটা সার্ভার যে নাই, দুইটা মিনিমাম দুইটা সার্ভার থাকতে হয়, মাল্টিপল দুইটা সার্ভার থাকতে হয়। নেম সার্ভার টু অলসো বাই মি। আচ্ছা, মানে আপনি 7টা কি লাগছে দেখেন, টু নেম সার্ভার লেস দেন, মানে কমপক্ষে দুইটা সার্ভার থাকতে হবে। এটা হচ্ছে ওর রুলস, এবং অ্যাকর্ডিং টু দা এটার রুলস, এটা রুলস এর নাম select a 5 must be a lease name and more than 7. আর সব হচ্ছে আপনি 7টা নেম সার্ভার করতে পারবেন, having two name server also okay, দুইটা থাকলেও আপনি কোনো সমস্যা নাই, ঠিক আছে। 7টার মধ্যে সব হচ্ছে 7টা ডেটা সার্ভার করতে পারবেন একটা ডোমেইন এগেইনস্ট।
তো আমাদের একটা রেসপন্স করতেছে না বললো আমাদের ডিএনএসটা ওয়ার্নিং দিয়ে রাখছে এটা নেমসার্ভারটা নন রিটার্ন ডিএনএস আচ্ছা একটা বেশি রেসপন্স করতেছে আচ্ছা আমাদের একটা সেকেন্ডারি যখন ডিএনএস করবো তখন এই ওয়ার্নিং গুলো চলে যাবে এখন আমরা ডিএনএস এর সিকিউরিটি দিব আজকে যেটা সিকিউরিটি ক্লাস তো ডিএনএস এর সিকিউরিটির জন্য অনেকে রাউটার ইউজ করে ডিএনএস এর পিছুইটা আসে এই কয়েকটা আইপি অ্যালাউ করে দিয়ে আর বাকিগুলা কি করে যে আপনার বাকিগুলা অফ করে দেয় এটা কোনো সলিউশন না কিন্তু আমি যে ডিএনএস এর সিকিউরিটি দিব আপনি চাইলে ওই ব্লকের বাইরে আর কোনো ব্লক ইউজ করতে হবে না ডিএনএস ঠিক আছে তো এই সিকিউরিটিটা কিভাবে দিব আপনারা কেউ এটা কপি পেস্ট করে দেন না একটা সিক্রেট কি তৈরি হয় যখন আমরা ডিএনএস তৈরি করি রেজিস্টার দিয়ে সাধারণত আমাদের একটা নেমডি সরি ইটিসি আরএনডিসি কি নামে একটা কি জেনারেট হয় এই কি এর ভিতরে আরএনডিসি কিটা নেম সার্ভিসেস থাকে ইনক্লুড থাকে এটা একটা সিক্রেট কি এটা সিক্রেট কিটা হচ্ছে আপনার ইনক্রিপ্টেড অবস্থায় থাকে তখন সিক্রেট এই যে ইনক্রিপ্টেড অবস্থায় থাকে এই কিটা দিয়ে কিন্তু নরমালি এটাকে সিকিউরিটি দেওয়া যায় এটা আপনারা গুগলে দেখলে ডিএনএস সিকিউরিটি যেটা অনেক পড়াশোনা করলে বুঝতে হবে ওখানে আমি যেমন এসিএল মানে আমরা যখন আগে কন্ডিশন মানে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় কন্ডিশন শিখছি এরকম কন্ডিশন ইউজ করে আপনার সিকিউরিটি দেওয়া যায় তো ডিএনএস সিকিউরিটি দেওয়ার জন্য আমরা এটা এখানে সিলেক্ট করবো আমি যেটা দিছি আমরা এটা দিয়ে দেন না তারপর দিয়ে দিই অনেকে আছে কপি পেস্ট করেন আপনার নিজস্ব ডিএনএস এর নিজস্বটা কি হবে আপনার চাইলে আমরা এটা এরকম একটা কি হবে ক্যাট করে নেবেন বাট এটা আপনি আবার এটা কপি পেস্ট করে দিয়ে দেবেন ঠিক আছে এটা আমি জাস্ট আমার এই ডিএনএস এর জন্য করছি আপনি যখন ডিএনএস তৈরি করবেন আপনার জন্য আপনার নিজের জন্য একটা ডিএনএস তৈরি হবে এরকম একটা কি তৈরি হবে ইটিসি নেমডি আমরা এটার ভিতরে এই সিকিউরিটি দিব আমরা একদম উপরে চলে যাব উপরে চলে গেলে এইখানে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো উপরে করব এই কিটা এখানে রাখলাম জাস্ট কপি পেস্ট করছি এটা এখানে একটা লুপের ভিতরে আছে মানে এটা বোঝাচ্ছে যে এই নামে এই কিটাকে অথেন্টিকেট করছে এটা কিওয়ার্ডের ভিতরে এটা ঢুকায় রাখছে এটা কি এর ভিতরে এই সিক্রেট ফাইলটাকে একটা লুপের প্রোগ্রাম দিয়ে আটকে রাখছে ঠিক আছে তো এই কিটা এখানে দিলাম আর বাকি সিকিউরিটিটা কিভাবে দেব এখানে একটা সি প্রোগ্রামিং যারা করছে তারা বুঝতে পারবেন এই একটা লুপ প্রোগ্রাম এখানেও সেট করা হয়েছে তো দেখেন জিনিসটা যে কিভাবে কি করা হয়েছে যারা এসিএল নিয়ে কাজ করছেন তারা বুঝতে পারবেন এসিএল মানে সিকিউরিটি অ্যাক্সেস লিস্টের যে কাজ করছে কন্ডিশন দেওয়া থাকে তো এই কন্ট্রোলের ভিতরে দেখেন এখানে কি আছে যেমন এই কিটা এই নামটা আমরা ইউজ করছি এখানে আমরা এখানে কোনো সিক্রেট কি এই রুলসে ইউজ করি না শুধু বলছি এই কিটাকে ফলো করার জন্য মানে এই কিটাকে ফলো করতে আর আমার লোকাল আইপিটা ফলো করবে এবং আপনার যে ডিএনএসটা আছে তা সে এটা ফলো করবে ঠিক আছে তো আমি আমার এই ব্লকটাকে এখানে 24 দিয়ে রাখবো আপনি যতগুলো ডিএনএস কে আপনি ব্রাউজিং অ্যাক্সেস দিবেন ততগুলোকে এখানে অ্যালাউ করতে হবে সাপোজ আপনার একটা আইএসপিতে একটা ধরেন 8টা 10টা 20টা ব্লক থাকে এর বেশি থাকে না তো আপনি /24 দিয়ে কমা দিয়ে এইভাবে অ্যালাউ করে দিতে হবে এখানে আপনার 4টা অ্যালাউ করে দিলাম আপনার যদি কোনো লোকাল আইপি ব্লক থাকে আপনি এইভাবে অ্যালাউ করতে পারেন তো কমা দিয়ে দিয়ে আপনি /24 দিয়ে 29 দিয়ে যতটুকু দিয়ে ব্লক দিবেন এইভাবে এটা হচ্ছে একটা ফরম্যাট তাহলে আর আমার সার্ভার হচ্ছে এটা এবং নিচে আমার এই কিটা বলা আছে তাহলে এতটুকু বললাম কি যে আমরা এটা কি দিয়ে এই কিটা যার যে আইপির সাথে ম্যাচ করবে দেন সে অ্যাক্সেস পাবে বাকি কেউ অ্যাক্সেস পাবে না আমরা এই রিজনে এই কন্ট্রোলটাকে দিয়ে আমরা এখানে সিকিউরিটি দিছি ঠিক আছে এবং হচ্ছে যে আরো কিছু আছে যেমন এটা আমরা একটা ডিএনএস কোয়েরিজ এর অ্যাক্সেস দিলাম আমরা নিচে দিব হচ্ছে রিকারশন মানে ব্রাউজিং অ্যাক্সেস দিব এখন তো
ব্রাউজিং অ্যাক্সেস এটা কিন্তু একটা স্যাম্পল দিছি আমি। এই রিকারশনের নিচে এই রিকারশন হলো, এই রিকারশনটা হচ্ছে ব্রাউজিং অ্যাক্সেস। রিকারশনটা হচ্ছে আপনি এইখানে অ্যালাউ করার পর ওটা হলো পোর্ট অ্যালাউ, মানে কে কোয়েরি পাবে। দেন এটা হচ্ছে ব্রাউজিং অ্যাক্সেস, মানে আপনি কাকে ব্রাউজিং অ্যাক্সেস দিবেন তাকে শুধু আপনি এখানে অ্যালাউ করে দেবেন। আমাদের এই যে এখানে অ্যালাউ করা আছে, ধরেন যে যে ব্লকগুলো আছে এগুলো আপনি অ্যালাউ করে দিবেন ব্রাউজিং। জসিম ভাই, অ্যালাউ রিকার্সিভ এটা হচ্ছে জাস্ট ব্রাউজিং, আর যদি যে অ্যালাউ কোয়ারির উপর যদি আমি দেই এই ব্লকগুলা তাহলে কি হবে না ভাই ব্রাউজিং? আপনার পাবলিক ডিএনএস হলে যে কেউ কোয়েরি পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ডিএনএস ব্রাউজার জন্য অ্যাক্সেস পাবে। এই ডিএনএসটা ইউজ করে কেউ ব্রাউজিং করতে পারবে। যে কয়েকটা ব্লক আছে আপনাকে একটা ব্লক অ্যালাউ করে দিবেন। ভাই এখানে কি সিঙ্গেল আইপি দেওয়া যাবে? সিঙ্গেল আইপি দেওয়া যাবে। তারপর হচ্ছে আপনি এই জায়গায় যে এই যে এটা এই লোকাল মানে হচ্ছে এইখানে তখন এরি থাকে, এরি না দিলে কিন্তু বাইরে থেকে আপনার কোয়েরি পাবেন। এবার যে কেউ কোয়েরি করুক, কোয়েরি সবার জন্য ওপেন, বাট ব্রাউজিং অ্যাক্সেস পাবেন। ঠিক আছে? এখানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দেখেন এখানে ওপেন। আচ্ছা আমাদের সেকেন্ড এটা পাচ্ছি না, আমাদের এখন সিসিএল হিসেবে করতে। আচ্ছা এগুলো কি রেসপন্স করে দেখি। অবশ্যই রেসপন্স না করলে আমার ডিএনএস কোয়েরি আসলে করতে হবে। এই সাইডে একটু আপডেট আসতে সময় লাগে। হ্যাঁ, এরা ক্যাশ করে রাখে, ওরা সময় লাগতেছে। এই সাইডে আমাদের আপডেট আসতে হবে। যেমন এটা এখনো মিসিং দেখাচ্ছে, তাই এখানে আপডেট আছে। যদি কোনো স্পেলিং ভুল আছে তোমরা এক্সপার্ট স্পেলিং ভুল, আমরা কিন্তু এমএক্স টা করে দিছি, বাট এই সাইডে এখনো আপডেট হয়নি। আচ্ছা আপনারা কেউ কি ব্রাউজ করতে পারছেন আইপিটা বসায়? হ্যালো জি স্যার পারছিলাম, কিন্তু আমার এখনো পারবেন না, ডিসকানেক্ট হয়ে গেছে। এখনো পারবেন না, মানে আমি ওই অফ করে দিছি। যে যদি আপনার ইয়েটা পারেন, আপনার এখন পারবেন না, কারণ কি স্যার আমার নেট চলে গেছিল। হ্যাঁ এখানে যখন ফায়ার আপনি যখন আপনার হোয়াট ইজ মাই আইপিতে আপনার আইপিটা বলে আপনি অ্যালাউ করে দেন, আপনার ব্রাউজিং পাবেন। বুঝছেন? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হোয়াট ইজ মাই আইপিটা বলেন, আমি আপনি অ্যালাউ করে দিই, দেখেন আপনার এখন আপনার নেট পাবেন। আচ্ছা এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার, তাই না? হ্যালো জি ভাই ক্লিয়ার। আমি যেভাবে পার্ট বাই পার্ট দিচ্ছি দেখছেন, যদি আমি হুট করে সবগুলো একসাথে দিতাম আপনি বুঝতেন যে এগুলো কোথা থেকে আসছে। এই জন্য পার্ট বাই পার্ট দেখাচ্ছি। আমরা এখন দেখার পরও এই যে আমরা দেখাবো আজকে আমরা আমাদের এই ধরনের জিনিসটা
এসপিএফ রেকর্ড না, আমরা এসপিএফ রেকর্ড দিব, ডিবাগ দিব, এগুলো আস্তে আস্তে আগাবো, যখন একটা একটা অ্যাড করবো। মানে এসপিএফ রেকর্ড নাই, হ্যাঁ, এসপিএফ রেকর্ড আমরা যাবো। আপনাকে ব্রাউজিং অ্যাক্সেস পাইছেন এখন? এখন তো পাবেন না, কারণ এটা অ্যালাউ নেই। কারণ যদি ব্রাউজিং অ্যাক্সেস লাগে আমি বলেন, আমি আইপি অ্যাড করে দিই, দেখবেন যে মানে ওই আইপি তে ব্রাউজ করতে হবে এই ডিএনএসটা ইউজ করে। ঠিক আছে, ভাই এসপিএফ রেকর্ডটা আসলে কি ভাই? ও আচ্ছা, এসপিএফ রেকর্ডটা দিতেছি কি জন্য? এখানে কিছু মেসেজ আছে কিনা? এসপিএফ রেকর্ড আসলে যেটা আইপি দিছে না, আইপিটা অ্যালাউ করে দেই। জি স্যার, এই আইপিটা আমার। আইপিটা তাহলে অ্যালাউ করে দেই। দেখেন তো এখন পান নাকি? এখানে অনেক কোয়েরি আসবে, হ্যাঁ, ধরুন আপনি যে পার্টিকুলার কোয়েরি গুলো দেখবেন, এখনো তো ডিএনএসটা ওরকম পাবলিশ হয় নাই, তো ডিএনএসটা পাবলিশ হয়ে গেলে দেখবেন প্রচুর কোয়েরি আসতেছে, আসলে সে ওই ফায়ারওয়ালকে ডিনাই করে দিবে। হ্যাঁ, এখানে ডিএনএস সিকিউরিটিটা জিঙ্গাতে কি কাজে লাগতেছে? ডিএনএস সিকিউরিটিটা ইউজ করলাম, জিঙ্গাতে কি কাজে লাগে? এইটা আসতেছে, হ্যাঁ, পাচ্ছি তো। পাইছেন না? হ্যাঁ হ্যাঁ। বললাম না যে অ্যালাউ করবেন যাকে সেই পাবে, আর কেউ পাবে না। ঠিক আছে, ও স্যার, আমি কি কি ব্রাউজ করতেছি তাও কি এখানে দেখা যাবে? এখানে অ্যাপ্লিক থেকে যে অ্যাপ্রুভ করছে এখানে না, ওটা তো প্রক্সি সার্ভার কাজ, বাট আপনাকে এখান থেকে লুক আপ করতেছে হিট গুলো আসতেছে, কোন আইপিতে আসতেছে ওই আইপিটা শো করে, সে ডিএনএস থেকে কোয়েরি করতেছে। ঠিক আছে, যেমন এখানে এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে এখানে সেই মাস্টার, এগুলো সব মাস্টার ডিএনএস, এখান থেকে সে হয়ে কোয়েরি গুলো আসে, বুঝছেন? লক্ষণটা একটু বড় থাকে। তাহলে আপনারা এটা ব্রাউজিং অ্যাক্সেসও দিতে পারবেন আপনারা। আচ্ছা, আমি জানি কোন জায়গায় ছিলাম, ভুলে গেলাম। এসপিএফ এসপিএফ রেকর্ড। আচ্ছা, আচ্ছা, অনেক সাইট আছে এসপিএফ রেকর্ড, হ্যাঁ, এটা না, আমি যেটা লিঙ্ক দিচ্ছি ওটা একটু সোজা করে দাও। ও এটা 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 তো এসপিএফ রেকর্ড আপনার
সেটা জেনারেট করে দেখাই 103 এপিটা ও আচ্ছা এটা লুপ হইতাছে জন্য এই রেকর্ডের মধ্যে আসতেছে তো সাপোজ এটা আমি অন্য টাইপ দিই 340 লুপ হইতেছিল আচ্ছা তো খেয়াল করেন আর এটা অ্যাকশনটা হবে এই চ্যাপ্টারটা আমার কাছে ভালো লাগলো না দেখুন অন্য একটা সাইড আছে এটা কোনটা এই সেটটাতে দেখলাম এই সেটটা শুনতে পেলো আচ্ছা এটাও শুনতে ভালো এটা লিংকটা আপনাদের দেব মানে এক একটা সাইট আছে এটা চাইলে করবেন করে এখানে আপনি যেটা টাইপ করেন সাথে সাথে ডিসপ্লে করার এটা সুবিধা আছে কোনটা আবার কোনটা আসছে ঠিক আছে এটা ডোমেইন আমি ইউজ দিলাম এটাকে সাথে সাথে চলে আসছে এটা মানে কিভাবে জেনারেট হচ্ছে এটা দেখলে খুব মজা হয় তারপর হচ্ছে আমি আইপি দিলাম 21 ঠিক আছে যেটা টাইপ করতেছেন সাথে সাথে চলে আসছে তারপর হচ্ছে এরকম একটা রেকর্ড ধরুন আপনার ডোমেন যদি কোনো একটা ডোমেন হয় রানিং যে সার্ভারগুলো হয় তাহলে রানিং সার্ভারগুলো আমরা যেমন দেখি নেওয়ার একটু হিস্ট্রিতে আছে তারপর এইটা দিলে এই ডোমেনের এসকিউএল রেকর্ড কি আছে এখানে এই ওয়ার্নিংটা দেখা কোনো সমস্যা নাই ওয়ার্নিং এর কোনো একটা প্রবলেম এটা হলো লুপ রিকার্সিভ লুপ আছে লুপ হয় কি জন্য একই এন্ট্রি বারবার যেমন আরেকটা দেখাই এটা এটাও কিন্তু দেখেন ওয়ার্নিং আছে বাট আমি একটা দেখেন আমার নিজের হাতে এটা দেখতে পাবো এটা কিন্তু দেখা যায় কিরকম যে এটা একদম স্ক্রিন তার মানে এর মধ্যে কোনো লুপ নাই তো এই যে এতগুলো আইপি যেখানে দেওয়া আইপিগুলো এতগুলো এখানে দেওয়া কেন বা এর আগে একটা কয়েকটা এন্ট্রি দেখলাম এই এন্ট্রিগুলো অনেকগুলো আইপি দেওয়া এত আইপি কেন তাই না এখানে এত আইপি কেন অনেক আইপি এগুলা কেন এত আইপি কেন বা এসপিএফ রেকর্ডটা কি জন্য কাজ করে আচ্ছা এসপিএফ রেকর্ডটা হলো একটা আইপি মানে আপনার ফ্রেমওয়ার্কের মতো যে আপনার এসএমটিপি সার্ভার দিয়ে যে কতগুলা যদি আপনি এখানে হোয়াট ইজ এসপিএফ রেকর্ড দেখেন এখানে অ্যাব্রিভিয়েশন আছে ডোমেন রেকর্ড টাইপ হচ্ছে ডিএনএস prevent spammer from sending message কি বুঝছেন স্প্যাম এর মানে কি মানে আপনি যে মেসেজ পাঠাচ্ছেন এটাকে অন্য কোনো মিনিং আছে কিনা ধরেন আপনার একটা ডোমেন আছে আমার যেমন আমার gmailexpert.com হ্যাঁ তাহলে স্প্যাম একটা কি কাজ লাগে আমার এই ডোমেনটা মেল পাঠাবো আমি ঠিক আছে মেল পাঠালে আমার যে সার্ভার আছে আমার যে আইপি আছে সেটা আমার মেল সার্ভার আইপি এখানে পাঠা শুধু মেল সার্ভারটা 231 আইপি আর আমার অন্য কোনো আইপি নাই আমার এই সার্ভার থেকে শুধু এই ডোমেন থেকে শুধু এটাই রেসপন্সিবল
এখন কেউ যদি এরকম একটা জিমরাক্স ডোমেন দিয়ে একটা সার্ভার তৈরি করে করতে পারবে না? এটা ওয়ার্ল্ডে কোথাও লেখা নাই যে করতে পারবে না, করতে পারবে। বাট সে যখন মেল করবে, হ্যাঁ, তখন আপনি তার মেলটা জানতে যাবেন। কেন? কারণ এই এসপিএফ রেকর্ডে তার আইপিটা উল্লেখ থাকবে না। তো আমার ডোমেনটাকে আমি অথেন্টিকেট করতেছি এই আইপিটা দ্বারা, যে আমার এসপিএফ রেকর্ডটা দ্বারা আমি অথেন্টিকেট করতেছি আমার এই ডোমেনের এগেইনস্টে আমি যতগুলো আইপি গুলো দিব, এই আইপি গুলো ছাড়া অন্য কোনো আইপি থেকে তুমি যায় তাহলে তুমি এটাকে স্প্যাম পাঠাবো অথবা রিজেক্ট করবে। কি বলবো? তাহলে আমি এটাকে স্প্যামিং ঠেকাইতে পারবো। ঠিক আছে? এই জন্য প্রিভেনশন স্প্যামিং ফ্রম সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক বা যে সেন্ট্রাল স্প্যামিং করে তার থেকে আমি প্রোটেকশন করবো। তো আমি এখানে কিভাবে করব? আমি এটাকে রুলস গুলো এখানে এই লাইনটার ভিতরে মেনশন করে দিতে পারি যে আমার এমএক্স মানে মেল অ্যাক্সেস এমএক্স মানে হচ্ছে mail.gmail.com এই রেকর্ড হচ্ছে আমার মেল সার্ভার আইপিটা, মানে আমার এইটার এগেইনস্টে যে আইপিটা দেওয়া আছে, এবং পিটের এন্ট্রি যেটা আমার mail.পিটের এন্ট্রি দেওয়া আছে, আর আমার সার্ভার আইপিটা। তো এটার ক্ষেত্রে কিন্তু আমি একই কথা বলতেছি, এটা আমার সার্ভার আইপি, এটা আমার এমএক্স, এক্ষেত্রে কিন্তু লুপ হয়। বুঝছেন? তো আমি যদি এইটা দেই তাহলে আমার এমএক্সটা উল্লেখ করা দরকার নেই, ডাইরেক্ট যদি আইপি বলে দিই। তো এই জন্য ওরকম লুপ দেখায়। কোনো কারণে যদি একটা হোস্ট অথবা আইপির সাথে কনফ্লিক্ট হয় তখন এটাকে লুপ দেখাবে, তখন দেখাবে লুপ। আর যদি ধরেন আপনার কোনো আইপি সেপারেট আইপি, সেক্ষেত্রে লুপ দেখাবে। তো আপনি চাইলে ধরেন আমার এটা একটা সার্ভার আছে, আমার একটা সার্ভার আছে এসএমটিপি সার্ভার, বা অথবা আমার বারাকোড আছে, তো বারাকোড আইপিটা আমি এখানে দিয়ে দিব যে আমার সার্ভার থেকে বারাকোডাতে যাবে। ঠিক আছে? সাপোজ এরকম একটা আইপি আছে, এটা হচ্ছে আমার বারাকোড আইপি, এটা একটা আইপি এখানে এই রেকর্ড দিয়ে অ্যাড হয়ে গেছে। অথবা IPv4 দিয়ে আপনি এইভাবে এখানে অ্যাড করে নিতে পারেন। সোজা কথা, আপনার মেল সার্ভার থেকে পরবর্তী স্টেপে যতগুলো মেল স্ক্যানার থাকবে সবগুলো এখানে অ্যালাউ করতে হবে। অ্যালাউ না করলে যে আইপি থেকে মেল পাঠাবে ওই আইপি থেকে মেলগুলো জানতে যাবে। এবং এটার কারণে অনেক স্প্যামিং কমে যায়, কারণ হলো কি অনেকে ভুলভাল আইপি দিয়ে ভুলভাল সার্ভার থেকে মেসেজ পাঠাবে, সেম ডোমেন ক্রিয়েট করে স্প্যামাররা। ঠিক আছে? যেম ডোমেন করে স্প্যামে পাঠায়। তো এটার ক্ষেত্রে সঠিক নিয়মগুলো যদি এসপিএফ রেকর্ডে আপনার ডোমেনগুলোকে ডোমেন এগেইনস্ট আইপি গুলোকে আপনি আউটবাউন্ডার আইপি যদি আপনি মেনশন না করেন ওই মেলগুলো জানতে যাবে। এবং কেউ যদি ফেক মেল তৈরি করে আপনার সেম ডোমেন তৈরি করে আপনার অন্য কোনো আইপি দিয়ে আপনার সেম ডোমেনটা দিয়ে মেল করতে চায়, সেক্ষেত্রে সেটাকে এসপিএফ রেকর্ড চেক করে রিজেক্ট করে দেবে। এবার বুঝতে পারছেন এসপিএফ রেকর্ড কি কাজে লাগে? আচ্ছা, এবার নিচে যায় একটু, এখানে দেখা নিল একটা দিলে কি আসে, একটা মাইনাস চিহ্ন আসে। আমি এটাতে বলবো যে হলো ফেল, মানে তোমার যদি কাজ যদি আমার এসপিএফ রেকর্ডের সাথে ম্যাচ না করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দাও। নট কমপ্লেন, কমপ্লেন নট কমপ্লেন উইল বি রিজেক্ট, কোনো কমপ্লেন হবে না, তুমি সাথে সাথে রিজেক্ট করে দিবা। তারপরে এখানে একটা মাইনাস চিহ্ন আসে, ছোট্ট একটা মাইনাস চিহ্ন আসে। এটা হচ্ছে হার্ড রুলস। আরেকটু সফট রুলস। এই সফট রুলস হচ্ছে আমি স্ট্রিক্টলি বলে দিলাম, মানে যে ওটা তো স্ট্রিক্টলি বলে যায় একটা, আর এটা সফট রুলস। মানে আমার এখানে কোনো আইপি থাকতে পারে অথবা সাবনেট থাকতে পারে, স্ল্যাশ একাধিক সাবনেট থাকতে পারে, একাধিক সাবনেটের ভিতরে আপনার আইপিও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সফট করে দিতে পারেন একটু, যে আমি এগুলোকে স্ট্রিক্ট করলাম না, বাট আমার এই লিস্টের ভিতরে যারা আছে তারা আমার এই ডোমেনের জন্য পারমিট, তুমি এগুলোর জন্য রিসিভ করতে পারো। তাহলে এখানে আমি লিখছি নট কমপ্লেন উইল বি অ্যাকসেপ্টেবল বাট মার্কেট, মানে আমি সে মার্ক করে রাখবো যে আমার এই আইপি থেকে মেল যাচ্ছে, বাট তুমি মার্ক করে রাখবা। তুমি চাইলে এটাকে জানতে দিতে পারো, তুমি ভালো লাগলে স্প্যামে রাখবা, এটা ইচ্ছা, এটা সফটওয়্যার, মানে এটা ম্যান্ডেটরি না, সেটা মানে উদাসীন। মানে আমি একটা লিস্ট, আমি একটা বড় একটা লিস্ট জেনারেট করে দিলাম, তুমি চাইলে আমার এই লিস্টের যে কোনো আইপি থেকে তুমি মেল রিসিভ করতে পারো, এরকম আর কি, স্ট্রিক্ট না। ঠিক আছে? সাপোজ আপনার 3-4 আইপি অ্যালাউ করছেন, বাট আপনার এই ব্লকে তো অন্য আরো আইপি থাকতে পারে, তখন তারা কি মেল পাঠাবে না? তো মেল পাঠালে ওই আগের রুলস সাথে ডাইরেক্ট ডিনাই করে দেবে। বাট এই রুলসে একটু সফটনেস থাকবে, যেটা আপনি সে কি বলছে, নট কমপ্লেন উইল বি অ্যাকসেপ্টেবল বাট মার্কেট, মানে এটা মার্ক করে রাখবে সে, পরেরটা তো নিউট্রাল।
এই নিউট্রাল মানে একটা হট চিহ্ন থাকবে, ঠিক আছে? নিউট্রাল থেকে এটা প্রত্যেকটা চেঞ্জ করার পর কিন্তু সাইন চেঞ্জ হয়, ঠিক আছে? এইখানে হচ্ছে যে আপনি নিউট্রাল মানে আপনি সার্ভারে দেখেছে 100 200 500 আইপি আছে, যদি ওটার মধ্যে কোনো একটা আইপি মেল পাঠায় বা আপনি ওটার সম্বন্ধে একবারে কিছুই জানেন না যে না এগুলো মেল পাঠাইতে পারে, নিউট্রাল মানে আপনার ইচ্ছা, তুমি যদি চাইলে আমার এই ডোমেন থেকে মেল রিসিভ করতে পারো, না হলে যারা ইমেল মার্কেটিং করে তারা এই জিনিসগুলো বেশি অ্যাড করে রাখে, ওরা অনেকগুলো সার্ভার থাকে, অনেক সময় অ্যাড করতে ভুলে যায়, হ্যাঁ, তখন সে দেখা যাচ্ছে এখানে ওয়ার্চিং ধরে গেছে, তোমাদের ইচ্ছা যে আমার এটা আশেপাশে যে কোনো ব্লকে আইপি হলেই তুমি এটাকে পারমিট করবে। তো বেশিরভাগই হার্ড ইউজ করে আমরা, বেশিরভাগই রিজেক্ট দিয়ে দিই যে আমার উপর যে আইপি গুলো মেনশন করা থাকে এই আইপি ছাড়া অন্য কোনো আইপিতে তুমি মেল আসলে ডাইরেক্ট রিজেক্ট করে দেবে। এই জন্য দেখবেন বেশিরভাগ এসপিএফ রেকর্ড না থাকলে সাথে রিজেক্ট করে দেয়, কিন্তু সে চাইলে কিন্তু মেলটা জাঙ্কে রাখতে পারত, তো চাইলে যদি জাঙ্কে রাখতে পারতো তাহলে আমাদের এই যে এইটা সিলেক্ট করতে হবে সফটওয়্যার, তুমি চাইলে মার্ক করে রাখবা আর তুমি মেলটা জাঙ্কে ডেলিভারি দিবা, ঠিক আছে? তো এটা জাস্ট আমরা যদি কপি করে দেই, আমরা ডিএনএস এ জাস্ট এটাকে এইভাবে অ্যাড করে দিতে পারি ফরওয়ার্ড জন্য। আমরা এখানে যে কোনো একটা জায়গায় অথবা উপরে নিচে যে কোনো একটা জায়গায় আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই, নিচেও দিতে পারি। লিনাক্সে কোনো কমান্ড উপরে নিচে বলতে কিছু নাই, তো চাইলে আপনার সুবিধা মতো উপরে নিচে বামে ডাইনে দিতে হবে, তবে ডাইনে না নিচে, এখানে আমি অ্যালাউ করে দিতে পারি। এখানে চাইলে আমি পুরো @ লিখতে পারি অথবা ডোমেনটা দিতে পারি ইচ্ছা। এটা আমরা সেভ করলাম। তবে আপনি এটা করতে করতে আপনি এটা ফরম্যাটটা আপনার মুখস্থ হয়ে যাবে, এটা আপনার এইভাবে জেনারেট করতে হবে। এখানে ওয়ার্ডিং আছে মানে লুপ আছে, সিনট্যাক্সে ভুল আছে, সিনট্যাক্সে ভুলটা কিরকম, যেমন ঠিক করে এটাকে একটু আমি জাস্ট ওটাকে ওখান থেকে জেনারেট করে দেখালাম, বাট আপনি নর্মাল ওয়েতে ধরো আমরা এমএক্স ক্লাস যদি অ্যালাউ করব না করি, এমএক্সটা প্লাস এখানে প্লাস দিতে পারি, নাও দিতে পারি ইচ্ছা, পিটিএনটি আমাদের এখানে নাই, সেক্ষেত্রে এর সাথে ম্যাচ করতেছে না, সেটা একটা ওয়ার্নিং। আর আমি এখানে পুরো ব্লক অ্যালাউ করে দিছি, সেটা অ্যালাউ না করতে পারি, এখানে হার্ড করে দিলাম মাইনাস। এখানে কিন্তু ওরা কোনো ওয়ার্নিং নেই, মানে আমার এআইপি এএমএক্স এটা আমার আইপি এইটাই, এটা হচ্ছে আমার এসপিএফ রেকর্ড, সময় এখানে কোনো ওয়ার্ডিং নেই। তো এখানে আরো যদি অ্যাড হয় তাহলে আমি আরো অ্যাড করবো, কোনো সমস্যা নেই। তবে এটা টাইপটা কিন্তু হচ্ছে টিএক্সটি, আগেগুলো টাইপ কি ছিল এ রেকর্ড, টিএক্সটি টাইপ অনেক রেকর্ড হইতে পারে, এটা কোনো সমস্যা না, একটা এ রেকর্ড অনেকগুলো হইতে পারে, সিএম অনেকগুলো হইতে পারে, ডিএনএস এনএস রেকর্ড এমএক্স অনেকগুলো হইতে পারে, ঠিক আছে? তো টিএক্সটি ডোমেন এক্সটেনশন নিয়ে নেবে। এখানে যদি আরেকটা আইপি অ্যালাউ করি, 12 করে আইপি অ্যালাউ করবো। প্লাস এর মানে কি? প্লাস হচ্ছে আপনি চলে প্লাস দিতে পারবেন, প্লাস মানে হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা অ্যালাউ প্লাস এইটা প্লাস অ্যালাউ, 209 হচ্ছে আপনার এটা ভাড়া করা হবে, আমি এটাও অ্যালাউ করে দিলাম। তো আমি যদি চাই যে গুগলের এসপিএফ রেকর্ডটা অ্যালাউ করতে, গুগলের জি সুইট
জিসিট এসপিএফ রেকর্ড ওটাকে অনেকে এলাও করে রাখে, কেন এলাও করে রাখে? এখানে লেখা আছে ইনক্লুড, দিলে হয় যে ইনক্লুড জিমেল। এরকম এন্ট্রি দেখলে আমরা ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ওটা ইনক্লুড লিখে দিন, ইনক্লুড। অনেক সময় এটা রাউন্ড রবিন অবস্থা থাকে, যারা টাইপে এলাও করছে। তাহলে আবার আমি এটা ইনক্লুড জিমেল, ইনক্লুড ধরেন outlook.com মানে microsoft.com এটাও আপনি এলাও করে দিবেন, সেটাও করতে পারেন। মানে যে যে পদ্ধতি অনেক সময় আছে যে গুগলে কিছু মেল থাকে, এইটা দেখেন এখানে চাইলে আমি প্লাস দিতে পারি, না দিতে পারি, কোনো সমস্যা নেই। প্লাস না দিলেও কোনো সমস্যা নেই, স্পেস দিয়ে দেবেন, এটা মেনটেন না আপনার ইচ্ছা। প্লাস দিচ্ছে এটা সৌন্দর্যের জন্য, যে এটা এটার সাথে এটা আছে, ওটার সাথে এটা আছে, এই জন্য প্লাস প্লাস দিচ্ছে। এই যে সে বুঝে নিয়েছে যে প্লাস অলরেডি প্লাস বসাই দিচ্ছে, প্রিফিক্সটা প্লাস বসাই দিচ্ছে, ওই প্লাসটা আমি ডাইরেক্ট ওখানে বলে দিছি, এখানে বলে দিছি, সে নিজে বুঝে নেয় যে এখানে প্লাস না দিলেও প্লাসটা বুঝে নেয়। হ্যাঁ আচ্ছা, কি কি এসপিএফ রেকর্ড গুলো ম্যান্ডেটরি, যেগুলো না হইলে হয় না? যেমন আপনারা দেখালেন বারাকুডা একটা ফিল্টার, গুগল, আরো এরকম কি আছে যেগুলো ম্যান্ডেটরি দিতে হবে, নাহলে আপনার মেইল জাঙ্কে চলে যাবে? সোজা কথা আপনার আউটগোয়িং মেইলটা, আউটবাউন্ড মেইল সার্ভার পর যতগুলো হোপ থাকবে সবগুলোকে এইভাবে এসপিএফ রেকর্ডে এলাও করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে আপনার মেইল সার্ভার পর একটা স্প্যাম ফিল্টার আছে বা বারাকুডা আছে, আরো দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, র্যান্ডমলি একজনের দেখা যাচ্ছে যে আইসিটি তে তার দুই তিনটা বারাকুডা আছে, আর দুই তিনটা আইসিটি আছে, সবগুলো আপনি এলাও করেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো ডিমার্ক এগুলো আমরা যখন জিমটা ইনস্টল দেবো তখন দেখবো, ওগুলো ওখান থেকে জেনারেট করবো। আপাতত এটা হচ্ছে এটা। আর আমরা সেকেন্ডারি সার্ভারটা ভাইয়া আমাদের জন্য কি এই যে ডিএনএস সার্ভারটা কনফিগার করা জরুরি ওই জিমরা সেটআপ করার জন্য? আপনি চাইলে আপনি যখন লোকাল আইপিটা করবেন তখন ডিএনএস সার্ভারটা জরুরি হয়। আর ডিএনএস সার্ভার লাগে কি জন্য বলেন তো? আপনি যখন মেল সিস্টেমে কাজ করতে যাবেন, হ্যালো জি ভাইয়া বলুন। মেল সিস্টেমে কাজ করতে আপনার ডিএনএস এর নলেজটা আগে ভালো লাগবে, ডিএনএস এর নলেজটা আপনাকে আগে থাকতে হবে। আর আপনি যদি ডিএনএস যদি ঠিকমতো না বুঝেন তাহলে কোন জায়গায় মেল কোথায় যাইতেছে, কোন ডিএনএস কিভাবে কোয়েরি করতেছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। না সেই কনসেপ্ট আলাদা বিষয়, মানে আমি বলতেছি আপনি তো পুরোপুরি একটা মোটামুটি ডিএনএস সার্ভার বানায় ফেলতেছেন কমপ্লিট মেইলের জন্য। তো ধরেন আমি যদি শুধু জিমরা করি সেক্ষেত্রে তো এটা কি জরুরি? আমি তো রিয়েল আইপি পাচ্ছি, রিয়েল আইপি আমার যেখানে থেকে আমি ডোমেইন কিনছি। জরুরি কি জন্য? সাপোজ আপনি যখন আপনার যে একটা লাইভ ডোমেইন আছে, আপনার কোম্পানি একটা ডোমেইন আছে, সে অন্য কোনো মেল সিস্টেমে আছে, হ্যাঁ, এখন ধরেন আপনি একটা সার্ভার কোম্পানি বলছে কি তুমি একটা জিমটা সার্ভার রেডি করো, দেন আমরা টেস্ট করে তারপর আমি এটাকে লাইভে নিয়ে আসবো, তাই না? এখন লাইভ ডিএনএস এর এমএক্স আছে অন্য কোনো একটা ডোমেইনের সাথে বা হোস্টিং এর সাথে,
এখন আপনি ধরেন ওই সময় তো আপনার আইপিটা রেখেছেন ডিএনএস ছাড়া আপনি তো ওই যে জিমনাটা ছাড়া দিতে পারবেন না, দিতে গেলে এরর দিবে। সে বলবে যে তোমার ডিএনএস তো এখানে নাই, তোমার হোস্ট নেমের আইপির সাথে ম্যাচ করতেছে না, তখন এররটা বসে থাকবে। আর যখন আপনি একটা লোকাল ডিএনএস করবেন, নিজের একটা ডিএনএস করবেন, নিজের ডিএনএসটা ইউজ করবেন, ওই তার ওই জিমনা সার্ভারের সেটআপটা সে কুইরিটা বাইরে যাবে না। আমি বুঝতে পারছি, কুইরিটা ঘুরে ফিরে এই লোকাল সার্ভারের ভিতরে থাকবে। হ্যালো, না ভাই চিন্তা করতেছি বিষয়টা, মানে এখনো ক্লিয়ার হয়নি। ধরেন আমি যদি এখানে এই যে এই সার্ভারটাকে যদি আমি যে এমএক্সটা বলছি, সে কিন্তু এই ডিএনএস এর ছাড়া অন্য কোনো ডিএনএস এর শেয়ার তৈরি করবে না। এইখানে এইটার এগেইনস্টে যদি আবার জিমরা এই ডোমেনে যদি আরো বাইরে কোনো এন্ট্রি থাকে সেটা ফলো করবে, সে এটাকে বাধ্য ফলো করতে বাধ্য, কারণ আমার এখানে একটা ডিএনএস দেওয়া আছে। হ্যাঁ, আমি তাকে এটা এই ডিএনএস থেকে বাইন্ড করে ফেলেছি, মানে সে এখান থেকে এই ডিএনএসটাকে লুক আপ করতে কি হবে, অন্য কোনো ডিএনএস বাইরে যদি থাকেও কোনো সমস্যা নেই, সে এটাকে ফলো করবে। এখানে যে এমএক্স দেওয়া আছে সে এমএক্স এর উপরে জিমনাটাকে সেটআপ করবে। এখন যদি আমার লাইভ সার্ভারটা অন্য কোনো এমএক্স এর উপরে থাকে, অন্য কোনো হোস্টিং এ পার্কিং করে থাকে, তাহলে তার কোনো সমস্যা নেই, সে এখানে জিমনাটা সেটআপ দিতে পারবে। আর আপনি যদি লাইভ ডিএনএস অন্য কোনো গুগল ডিএনএস ইউজ করে এটা ইস্যু দিতে চান, আপনি এখানে জিমনা ইস্যু দিতে পারবেন না, এরর দিবে, বলবে যে তোমার এখানে এমএক্স নাই। আমি আইএসপি ডিএনএস ইউজ করব। আইএসপি ডিএনএস হয়তো অন্য কোনো ডিএনএস এর এমএক্সটা অন্য কোথাও দেওয়া আছে, লাইভ তো অন্য কোথাও আপনার মেল সার্ভারটা চলতেছে না, হয়তো ফ্রেশ ডোমেন যদি হয় তাহলে আপনি এটা করতে আইএসপি ডিএনএস ব্যবহার করতে পারবেন। যদি একদম ফ্রেশ ডিএনএস হয় তাহলে আইএসপি তে এরকম ভাবে এন্ট্রি দিয়ে আপনি ডিএনএস সার্ভার ছাড়াও আপনি এন্ট্রি করতে পারবেন, তখন থার্ড পার্টি ডিএনএস মানে আইএসপি ডিএনএস কাজ করবে। আমি এটাই বলতেছিলাম আপনি যদি ধরেন আপনি যদি প্রক্সি দিতে চান, মানে তাকে একটা গোজামেল দিতে চান যেটা আমার ডিএনএস এইটাই, তুমি এটার উপরেই আমার সার্ভারটা রেডি করো, তখন আপনি একটা লোকাল এনভায়রনমেন্ট ডিএনএস তৈরি করবেন। তৈরি করার পরে আপনি এটাকে একটু আইকিয়া বুঝাই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। স্ক্রিন কি দেখা যায়? জি জি ভাই দেখা যাচ্ছে। অনেকে বলতেছে না যে আমি মেল সার্ভার, ধরেন আপনার এটা হচ্ছে আপনার আইএসপি ডিএনএস, আইএসপি ডিএনএস থেকে ধরেন আপনি পয়েন্ট করে এখানে নিয়ে আসবেন, তাই না? এখানে ডিএনএস গুলো আপনি অ্যাড করবেন। এখন সুবিধা অসুবিধা একটু দেখেন, ধরেন পাবলিক ডিএনএস এ ধরেন আপনি থার্ড পার্টি ডিএনএস ইউজ করতেছেন, হ্যাঁ, এখন এইখানে যদি আমি আরেকটা ডিএনএস বসাই তাও কিন্তু বসাতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে যদি আমি একটা ডিএনএস বসাই, লোকাল ডিএনএস, মানে এখানে আমার মেল সার্ভারটা আছে, আমার লোকাল ডিএনএস আছে, হ্যাঁ, তাহলে এই এই যে মেল সার্ভারটা, এই মেল সার্ভার ইন্টারনালি এইখান থেকে কোয়েরি গুলো নেবে, যদি লোকাল হবে তাকে লোকাল হতে নেবে, আর যখন সে কি করবে এক্সটার্নালি বাড়িতে যাবে, এখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করবে, তখন আলটিমেটলি এই ডিএনএস এর থ্রুতে বেরোবে। যখন পাবলিকে যাবে তখন এই ডিএনএস এর কোয়েরিটা ফলো করবে, বুঝছেন? যখন ইআইপি তে যাবে তখন ওটা পাবলিকলি এখানে কি এন্ট্রি দেওয়া আছে ওটার উপর নির্ভর করবে। আর যতক্ষণ তো লোকাল ডিএনএসটা আপনার এখানে থাকবে ততক্ষণ তো এখানে কি এমএক্স দেওয়া আছে এই মেল সার্ভারটা সেই অনুযায়ী কাজ করবে। মানে বাইরের থেকে যে মেল আসবে, বাইরে থেকে ধরেন এখান থেকে ইন্টারনেট থেকে যখন মেল আসবে, ইন্টারনেট থেকে যখন মেল আসবে মেলটা এটাকে ফলো করে আসবে, কি বুঝছেন? এই ডিএনএস কে ফলো করে এদিকে মেল আসবে।
আর ইন্টারনাল যে মেল যখন আসবে, ইন্টারনাল মেল যখন ডেলিভারি হবে তখন লোকাল মেলটা লোকাল ডেলিভারি হবে, আর এটা তখন এই রিয়েল আইপি পাথ ধরে আউটবাউন্ডে যাওয়ার চেষ্টা করবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, এটা বুঝতে পারছি আমি, যে আমার লোকাল ডিএনএস ইন্টারনাল মেল গুলা বা আমার যে ডোমেনটা সেই ডোমেনের মধ্যে মেল গুলা লোকাল আইপির মধ্যে নিজেদের মধ্যে সলভ করে পাঠিয়ে দিবে, সেটা কেউ আর ইন্টারনেটে নিবে না। যখন ইন্টারনেটের থ্রুতে বা আইএসপি ডিএনএস এর মাধ্যমে বা বাইরে কোনো মেইল পাঠাবে, তখন আইএসপি ডিএনএস এর মাধ্যমে সেই মেলগুলো বাইরে যাবে অথবা আসবে। রাইট, এইখানে এটা বলে ডিএম চেট জোন, মানে এখানে এই যে আমি চাইলে এটার সাথে এই রিয়েল আইপিটাকে পোর্ট ফরওয়ার্ড করে দিতে পারি, ঠিক আছে? এই এক্সটার্নাল ডিএনএস ইউজ করবে আবার এটার সাথে আমি চাইলে লোকাল আইপির সাথে রিয়েল আইপির সাথে পোর্ট ফরওয়ার্ড করে দিতে পারি। যখন এখান থেকে মেলটা বাড়বে তখন এটা বুঝবে যে রিয়েল আইপিতে রিয়েল ডোমেনই আছে, আর এটার ভিতরে যতক্ষণ পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত এটা লোকাল ডিএনএস লোকাল ডোমেনই মনে করবে, বাইরে কি আছে সে এটা দেখবে। ইন্টারনালি মেলটা ইন্টারনাল ডেলিভারি করবে। যখন এটা আমি গুগলে মেল করবো তখন গুগলের থ্রুতে রিয়েল আইপি থ্রুতে বাইরে মেলটা চলে যাবে। জসিম ভাই একটা কোশ্চেন ছিল। হ্যালো, আচ্ছা আমার যে লোকাল আইপি আছে, যদি আমার লোকাল আইপিতে তো আবার আমার এডি আছে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? এডি দেখলে আপনার এডির ভিতরে আপনাকে এন্ট্রি দিতে হবে যে আমার এমএক্স কোনটা, মানে আমার ইমেল সার্ভার এমএক্স কোনটা আছে। না না, আমার এডি ডিফারেন্ট, আমার এডি দিয়ে আমি মেল চালাই না, আমার এডি শুধু খালি ম্যানেজ করার জন্য চালাই দিছি। বাট ওই লোকাল আইপি এডি দিয়ে আপনি কি করেন, যে ইউজার একটা অথরাইজেশন করতেছেন, হ্যাঁ রাইট, ওখানে গ্রুপ পলিসি আছে, বিভিন্ন পলিসি টলিসিতে আমি আমার মতো করে মেইনটেইন করতেছি আর কি। সোজা কথা। আর আপনি আর বাকি মেল করে কি করেন, আপনি আউটলুক তে পাঠান। আউটলুক তে পাঠাই, বাট আউটলুকে তো আমি এডির কোনো মেইল টেল ইউজ করি না, তো এক্সচেঞ্জের কোনো কিছু ইউজ করি না। বুঝতে পারছি। এখন আপনি ধরেন কোনো একটা মেল যখন পাঠান, ওই কোনো পিসি কিন্তু সে ডিসিশন নেয় না, ডিসিশন নেয় হচ্ছে তার মেল সার্ভার, ঠিক আছে? রাইট, আউটলুক থেকে পাঠায় আর জায়গা থেকে পাঠায়, পপ থেকে পাঠায় আর আইএমএফ থেকে পাঠায়, হ্যাঁ। এদের কিন্তু কোনো ক্ষমতা নাই যে তার মেল এক্সচেঞ্জার কোনটা কিন্তু কি কোনটা, ঠিক আছে? এখান থেকে এসএমটিপি থ্রুতে মেল সার্ভার মেলটা আসে। মেল সার্ভার আসার পরে বুঝতে পারে যে এটা লোকালি ডেলিভারি দিবে না এক্সটার্নাল ডেলিভারি দিবে। ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। এখানে এডির সাথে কোনো কিছু ইয়া হবে না, বুঝতে পারছি। না এখানে কোনো সম্পর্ক নেই। এই মেল সার্ভার পর্যন্ত আসা পর্যন্ত ইউজারের কাজ হচ্ছে সার্ভার পর্যন্ত থ্রো করা, সার্ভার ডিসিশন নেবে এটা ইন্টারনালি যাবে না এক্সটার্নালি যাবে। ভাই আমার লোকাল আইপিতে যদি মনে করেন সাপোজ 5টা সাবনেট আছে, কথা বা 5টা ব্লক আছে, সেক্ষেত্রে ওগুলো ওভাবে এন্ট্রি দিতে হবে, এই 5টা ব্লকে দেখাই দিতে হবে, যেহেতু লোকালি আমার ইয়া করার জন্য। সাপোজ আমার লোকাল হলো মনে করেন 600-এর মতো নোড আছে, শুনতেছেন কি? শুনতেছি। সেক্ষেত্রে আমার ব্লক গুলো এখানে দেখাই দিতে হবে। কিসের জন্য? ব্রাউজিং এর জন্য না, ব্রাউজিং এর জন্য না। সাপোজ মনে করেন হলো আমার যে ডিএম জেট আছে, ঠিক আছে, বা আমার যে আমি বলি একটা হলো ইন্টারনেট অ্যাক্সেস, হ্যাঁ মনে করেন হলো আমার এখানে 192.168.1.0/24 এরকম একটা ব্লক, 2.0/24, 3.0/24, 4.0/24, এরকম 4-5টা ব্লক আছে। কিন্তু আমার সার্ভার তো হলো যে কোনো একটা ব্লকের আন্ডারে, তাই না? অন্যান্য ব্লকের যে হোস্ট গুলো আছে বা যে কম্পিউটার গুলো আছে, তাদেরটা কি লোকালি হবে না যে পোর্ট ফরওয়ার্ডিং তারা ইন্টারনেটের থ্রুতে যাবে? আচ্ছা, এই জায়গাগুলো অনেকগুলো কনফিউশন আছে, বুঝছেন? ধরেন আমরা যখন কোনো মেল, আমরা এটা এখন তো মেল সার্ভার এখন যাইও নাই, তো আমাদের মেলগুলো মোটামুটি 25.465 তারপর হচ্ছে 587 এরকম থাকে, তাই না? এখানে ধরেন এসএসএল থাকে, আর এই পোর্টের সাথে থাকা হচ্ছে টিএলএস, হ্যাঁ। তো মেল ট্রানজেকশনের ক্ষেত্রে 25 পোর্টটা হচ্ছে এই মেল সার্ভার এগেইনস্টে ওই আইপি ব্লকটা এলাও করা থাকে। তো যাদের এলাও করা থাকে তারা শুধু 25 পোর্ট দিয়ে মেল পাঠাতে পারে, আর যাদের এলাও করা থাকে না তারা এসএসএল টিএলএস দিয়ে এই অথরাইজেশনটা ইউজ করে এই এসএমটিপিটাকে ইউজ করতে পারে। তাদের এই আইপিটা, ধরেন আপনি একটা আইপি ল্যাপটপ নিয়ে যখন বাইরে যাবেন তখন কি আপনি বলবেন যে ভাই আমার আইপি এইটা, আমার আইপি এইটা, এটা বলবেন না? তখন কিন্তু আপনি 25 ইউজ করতে পারবেন না। কিছু মেকানিজমের ক্ষেত্রে সিপিএল গুলো 25 পোর্টটা মানে প্রসিড করে,
তারা অন্য একটা প্রসিডিউর মেনটেন করে, ঠিক আছে? অথেন্টিকেশনটা খুব মানে ইউজার পাসওয়ার্ডটা দিয়ে অথেন্টিকেট করে না। বাট জিমরা বা পোস্টফিক্স সার্ভারগুলো সেগুলো 46587 দিয়ে আপনি শুধু ইউজার এবং পোর্টের উপরে নির্ভর করে আপনি মেলগুলো থ্রো করেন। যখন আপনি 46587 দিয়ে আপনি কোনো ল্যাপটপে কোনো জায়গায় ক্যারি করবেন, যে কোনো জায়গাতে আপনি মেল পাঠাতে পারবেন সার্ভার ইউজ করে, সেক্ষেত্রে কোনো আইপি বাইন্ডিংস থাকবে না। কিন্তু 25 পোর্টের ক্ষেত্রে আপনি বাইন্ডিংস আছে, আপনি শুধু ওই আইপি গুলো সার্ভারে অ্যালাউ করতে হবে এবং ল্যানে অ্যালাউ করতে হবে, দেন হচ্ছে 25 পোর্টের অ্যাক্সেস পাবেন। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে 25 পোর্টটা হলো সিকিউর না, বা এটা আমরা অনেক সময় ব্লক করে রাখি। সিকিউর না এই কারণে, কারণ ল্যানে ধরেন আপনার গেটওয়ে আছে আর অন্যান্য ইয়ে আছে, কোনো একটা ডিভাইস যদি 25 পোর্টটা আপনার কোনো কারণে সার্ভারে অ্যালাউ থাকে ওই আইপি রেগুলেশন, তখন যে সার্টিফিকেট নেই, কিছুই নাই, শুধু থ্রুলি ওইটাতে মেল পাঠাতে থাকে, এটাই প্রবলেম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি 25 পোর্ট এটা অফ করে রাখবো নাকি, মানে এই জিনিসটা কনফিউজ একটু। না, 25 পোর্টটা অফ করবেন না, বাট আপনি শুধু পার্টিকুলার মেল সার্ভার শুধু অ্যালাউ করে রাখবেন, শুধু মেল সার্ভার আইপিতে। কারণ যত মেল আসা যাওয়া করুক 25 পোর্টের থ্রুতে মেল আসা যাওয়া করে, এগুলো আসলে কিছুই না। এই 58746 হচ্ছে একটা মেকানিজম, যেটাতে হচ্ছে আমরা শাখা রোডের মতো, আমরা যখন ঢাকা চট্টগ্রাম রোডে যখন চলাফেরা করি তখন গাড়ির স্পিড আর লোকাল রাস্তার মধ্যে হাঁটার স্পিড কিন্তু একরকম না, এক না, কারণ এটা লোকাল রাস্তাগুলো হচ্ছে ব্রাঞ্চ। এই 46587 হচ্ছে একটা ব্রাঞ্চ, এই মেইন রোড হচ্ছে 25 ফুট। এগুলো একটা কোনো অথরাইজেশন দিয়ে আমরা মেইন রোডে উঠি, মানে 25 ফুটে আসি। আচ্ছা, মানে আমরা এই 46587 দিয়ে একটা থ্রোতে মেকানিজম করে 25 ফুটে অ্যাক্সেসটা পাই, বুঝতে পারছেন? আর আলটিমেটলি 46587 দিয়ে কোনো মেল আসা যাওয়া করে না, এটা অনেকে ভুল ধারণা করে নেয়। আরেকটা কোশ্চেন ছিল একটু ক্লিয়ার কনসেপ্টের জন্য। সাপোজ মনে করলো আমার হলো থার্ড পার্টি হলো ডিএনএস টা হলো থার্ড পার্টির কাছে আছে, বা আমার ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন থার্ড পার্টির কাছে আছে, আর আমি চাচ্ছি ডিএমজেড করে করার জন্য। সেই ক্ষেত্রে হলো আমার হলো এই ডিএনএস টা করতে হবে লিনাক্সে জিমরার জন্য, রাইট? হ্যাঁ। তাহলে ব্যাপারটা হলো এরকম যে আমার লোকালি যে সময় মেলগুলো যাবে আমার হলো লোকাল হয়ে যাবে, আর যে সময় আমি বাইরে থাকবো বা নেটওয়ার্কের বাইরে চলে যাবে বা অন্য ইন্টারনেট ইউজ করব, সেটা আমার যে পোর্ট ফরওয়ার্ডিং হয়ে দেন যাবে। আমরা যেটা বলি যে আমরা প্রথমে এর লোকাল একটা ডিএনএস তৈরি করে নিই। তৈরি করে কি সুবিধা কি, যখন আপনি ধরেন আইএসপি যদি ডাউন থাকে আপনার ইন্টারনাল মেল বন্ধ হবে, আপনি ইন্টারনাল যদি সার্ভারটা আপ থাকে তাহলে লোকাল ডিএনএসটার থ্রুতে আপনি মেলগুলো ট্রান্সফার হবে, বাট এক্সটার্নাল মেলগুলো ততক্ষণ পর্যন্ত হোল্ড করবে যতক্ষণ না পর্যন্ত আপনার আইএসপি ডিএনএস আপ হইতেছে। মানে ওই মেলগুলো আমার আউটলুক যদি থাকে আউটলুক থেকে বের হয়ে যাবে, বাট সার্ভার আপ ওই ইন্টারনেট আপ হইলে বা থার্ড পার্টি ডিএনএস আপ হইলে ওই সেই সময়টা চলে যাবে বাট অতক্ষণ আপনার ইন্টারনাল ডিএনএস গুলো সাথে সাথে ইন্টারনাল মেলগুলো সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। আর বাইরে থেকে যদি ওই সময় বাইরে থেকে মেল পাঠায় তখন এটা বাইরে থেকে আপনার এমএক্স যদি আপনার ভাড়া করা থাকে ওর ভিতরে হোল্ড থাকবে, হোল্ড করে থাকবে। আর আপনার ডিএনএস যদি বাউন্স করবে, ডিএনএস বা ডাউন থাকলে বাউন্স করবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। কিন্তু এখানে তো একটা রিস্ক আছে, সেটা হচ্ছে আমার আইপিটা যদি কোনো কারণে ব্ল্যাকলিস্ট হয়ে যায় স্প্যামিং এর কারণে, তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম। না, আমি একটা জিনিস বলি, স্প্যামিং এর ক্ষেত্রে ব্ল্যাকলিস্টের ক্ষেত্রে শুধু মেইলের ক্ষেত্রে প্রবলেম হয়, অন্য কোনো ক্ষেত্রে ডিএনএস বলেন, এফটিপি বলেন বা ওয়েব সার্ভার বলেন, কোনো ক্ষেত্রে আপনার হ্যাম্পার হবে না। অনলি শুধু মেইল ইউজিং এর ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, ব্ল্যাকলিস্টের ক্ষেত্রে অন্য কোনো আর প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, ব্ল্যাক লিস্টের পর আমরা যাবো, ব্ল্যাক লিস্টের একটা পুরো লিস্ট আছে যে ব্ল্যাক লিস্ট গুলা কেন হয়, ওটা আমরা মেইলে যখন যাবো তখন এটা এক্সপ্লেইন করবো। হ্যাঁ, কারণ ওটা আরো অনেক বিশাল গল্প, ওটা মানে ব্ল্যাক লিস্ট গুলা কি কারণে হয়, কোন কোন সাইডে ব্ল্যাক লিস্ট হলে কি কি মামলা হয়, কেন এই ব্ল্যাক লিস্ট গুলা হয় বা কি ধরনের মেইল গেলে ব্ল্যাক লিস্ট হতে পারে, এরকম হয়। তো ভাইয়া এই বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, একটু আরেকটু ক্লিয়ার হই। ধরেন আমার ডোমেইনটা আমি কিনছি, হ্যাঁ, যেখান থেকে আমি ডোমেইনটা কিনছি সেখানে আমি আমার এমএক্স রেকর্ড, সিনেম রেকর্ড, এসএফপি রেকর্ড চেঞ্জ করে আমার লোকাল আইএসপি থেকে যে ডিএনএস দিয়েছে, লোকাল আইএসপি থেকে যে আইপি দিয়েছে আমার মেশিনে, সেই মেশিনে আমি জিমরা ইনস্টল করে এই আইপি গুলো বসাই দিলাম, সেক্ষেত্রে কি কি সমস্যা হইতে পারে ভাইয়া? আমি আরেকটু ক্লিয়ার করি
আমি আরেকটু ক্লিয়ার করি, মানে আমি ডিএনএস সার্ভার কনফিগার করলাম না, আমি কি করলাম, আইএসপি থেকে আমাকে একটা আইপি দিছে, একটা ডিএনএস দিছে, সেই আইপি আর ডিএনএস দিয়ে আমি একটা মেশিন রেডি করলাম জিমরা, মানে লিনাক্স সার্ভারের উপরে জিমরা ইনস্টল দিলাম। তারপরে আমি আমার যে ডোমেনটা কিনছি যেখান থেকে, সেখানে এমএক্স সার্ভার আর সিনেম সার্ভার আর হচ্ছে আপনার এসএপি, মানে মেইলের জন্য যেগুলা রেকর্ড চেঞ্জ করা না আপনি আইএসপি তে ডিএনএস যেটা নিছেন, আপনি ডিএনএস এর জন্য একটা হোস্টিং নিতে হবে না, এটা ডিএনএস পার্কিং এটা বলে। তো এটা ডিএনএস আর আইএসপি ওটাকে আপনাকে দেয়, ডিফল্টলি দেয়, ডিএনএস পার্কিং করতে দেয়। আর আইএসপি অনেক সময় যদি আপনার যে জায়গাতে ডোমেন দিয়েছেন ওখানে অনেক সময় ডিএনএস পার্কিং থাকে, অপশন থাকে। নেম চিপ থেকে বা অন্যান্য সাইট থেকে ডিএনএস দিলে আপনার ডিএনএস পার্কিং এর জন্য অপশন থাকে। বাট যদি ডিএনএস পার্কিং এর জন্য আপনার অপশন না থাকে, সেক্ষেত্রে আপনার ডিএনএস এ আমি যেভাবে রেজিস্টার করে দেখালাম ওইভাবে ডিএনএস রেজিস্টার করে কাজ করতে পারবেন। তবে সুবিধা অসুবিধা কি, ধরেন আপনার ডিএনএস যদি কোনো থার্ড পার্টির কাছে থাকে, আপনার মেল সার্ভার কোনো সময় ডাউনলোড থাকলে কোনো কারণে আপনার ওই ডিএনএস এর এন্ট্রিগুলো মেলগুলো রিজেক্ট করবে না। যে সার্ভার আপনার এমএক্সটা খুঁজে পাচ্ছে না, মেল সার্ভারটা ডাউন পাচ্ছে, তার সার্ভারের প্রত্যেকটা মেল সিস্টেম একটা কিউ থাকে, ওই কিউতে আপনার মেলগুলা 3 ঘন্টা 48 ঘন্টা 4 দিন 7 দিন পর্যন্ত কিউতে রেখে দেয়, যতক্ষণ পর্যন্ত আপনার মেল সার্ভারটা আপ হয়। আর যদি আপনি ধরেন আপনার সার্ভারে আপনি ডিএনএস করছেন, মেল সার্ভার করছেন, কোনো কারণে আপনার পুরোটাই ডাউন, তাহলে সাথে সাথে আপনার মেল বাউন্স করে। এবার পার্থক্যটা বুঝছেন? তাহলে ভাই ওই যে থার্ড পার্টির কাছে ডিএনএস রাখাটা একটু সেফ না? সেফ, সেটা অবশ্যই সেফ। আইএসপি রাখতে অথবা আপনার কোনো এই যে অ্যামাজনের ডিএনএস রাখতে পারেন, অ্যামাজনের ডিএনএস রাখার প্যাকেজ আছে, গোডিডিতে রাখতে পারেন, কোনো জায়গায় রাখতে পারেন, এটা সেফ। বাট আপনি শিখাচ্ছি কিন্তু বরং দুই জায়গায়, মানে ইন্টারনালি ডিএনএস গুলো কাজ করতেছে কিভাবে, আপনি যে কনসেপ্টটা না বুঝেন সেটা আপনি কোনো মানে আপনার চাইল্ড ডিএনএস কিভাবে ইউজ করবেন, রুট ডিএনএস কিভাবে ইউজ করবেন, সেই জিনিসটা আপনার লাগবে। ডিএনএস কনসেপ্টটা আপনার ক্লিয়ার লাগবে যেখান থেকে ইউজ করেন। ডিএনএস এর অনেক অনেক কাজ আছে। ধরেন আপনি গোডিডিতে কোনো কাজ একটা ডিএনএস ডোমেন পার্কিং করছিলেন, হ্যাঁ, গোডিডিতে কিন্তু বিশাল একটা প্ল্যাটফর্ম, তো ওখান থেকে কোনো একটা কাস্টমার থেকে আপনার মেল আসে না, আপনি কি বুঝবেন বলেন তো দেখি? কোনো সময় আপনি গোডিডিতে আপনি একটা হোস্টিং করছিলেন, বাট আপনি এখন হোস্টিংটা লোকালে নিয়ে আসছেন, গোডিডি আপনি ইউজ করেন না, হ্যাঁ, এখন আপনার কোনো কাস্টমার থেকে আপনি গোডিডিতে আপনার কিছু কাস্টমার আছে যেখানে আপনার মেল আসে, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার প্রবলেমটা কোন জায়গায়? কারণ কি গোডিডি ওই আপনার ডোমেনটাকে সাসপেন্ড করে রাখছে, বাট ডিএনএস এন্টিগুলো রিমুভ করে নাই, বারবার ঘুরে ফিরে ওই সার্ভারে ডেলিভারি দিচ্ছে, কারণ ডিএনএস তো ওখানে আসছিল একটা ডিএনএস। এরকম কেসও আছে অনেক, যেগুলো আমার দেখা যাচ্ছে গোডিডিকে মেল করে যে আমার এক্সিস্টিং ডোমেনের এই ডিএনএস গুলো তুমি এখান থেকে রিমুভ করে দাও, তাহলে আবার ওই লোকাল ডিএনএসটাকে ফলো করে। কোনো কারণে আপনি ডিএনএস আপনি ক্রিয়েট করছেন, ওখানে আপনি এখানে কোনো মিস এন্ট্রি আছে বাট পাবলিকলি এন্ট্রি ডিফারেন্ট, তাহলে ওখানেও আপনার কনফিউশন হবে। আপনি পিং করে লুক আপ করে দেখবেন যে কোন আইপি থেকে কিভাবে লুক আপ আসতেছে। তো ডিএনএস পিং দেওয়ার অনেক অপশন আছে, আপনি লোকালি ডিএনএস পিং দিতে পারেন, অথবা এখান থেকে এই যে ডিএনএস প্রপাগেশনে যায়, ডিএনএস চেকার বা ডিএনএস প্রপাগেশনে যায় আপনি লুক আপ করে দেখবেন। এগুলো হচ্ছে আপনার ট্রাবল শুটিং, যে আমি কি পাচ্ছি লোকাল থেকে বা এক্সটার্নাল থেকে কি পাই, বা আমি গ্রামীণ থেকে ফোন থেকে কি পাই, আমার ডিএনএস থেকে কি পাই, কয়েকটা অপশন রাখতে হবে। হ্যাঁ, কয়েকটা অপশন রাখবেন, দেখবেন যে আপনি তখন ডিএনএস এর এই ক্যাশিং গুলো বুঝতে পারবেন। না তো দেখা গেছে যে ডিএনএস এর প্রবলেমের কারণে অনেক বেশিরভাগ সমস্যা, যেমন কোন দেশ থেকে কোন আইপি শো করতেছে। সব জায়গায় কি আদৌ যেমন এই জায়গা থেকে আমার ডিএনএস এর লুকআপই পাচ্ছে না, কারণ সে আগের আমার এগুলো না পাওয়ার কারণ হচ্ছে সার্ভারটা বন্ধ ছিল, আজকে মাত্র অন করছি। যে দেশ থেকে পাচ্ছে না সে দেশ থেকে ক্রস দেখাচ্ছে। অনেকভাবেই দেখেন এক এক জায়গাতে এক এক রকম আইপি পায়, এক এক আইপি পাওয়ার কারণ কি? এটা রাউন্ড রবিন করা।
gmail.com-টাকে এখানে লোড ব্যালেন্সার আছে দেখছেন, একটা ডোমেনের এখানে একটা ডোমেনের হচ্ছে কতগুলো আইপি দেওয়া আছে। এগুলো কিন্তু কোনো রং এন্ট্রি না, এগুলো হচ্ছে ও রাউন্ড রবিন ইউজ করছে ওখানে এই কোয়েরির জন্য। বাংলাদেশে গুগলে পিং করলে আমরা জিমেল পিং করলে একরকম আইপি পাবো, তারপর ইউএসএ তে পিং করলে একরকম আইপি পাবো। এরা জোনে ওয়াইজ সার্ভার ভাগ করে দিছে, যেখান থেকে হিট করবে ওই অনেক সময় বাংলাদেশ থেকে পিং করলেই এক এক সময় এক এক আইপি শো করে। ওটা রাউন্ড রবিন করে, ওটা হচ্ছে লোড ব্যালেন্সার অ্যাড করা, ঠিক আছে। ফেসবুকের ক্যাশ আপনি বাংলাদেশের ক্যাশ ইন্ডিয়ার ক্যাশ একরকম না, ইন্ডিয়াতে ফেসবুকের আইপি একরকম, বাংলাদেশে একরকম, চায়নাতে একরকম, আবার হলো ইউএসএ থেকে একরকম। এটা লোড ব্যালেন্স করা। তাহলে আমি যদি জিমরাতে ভাইয়া, তাহলে আমি যদি জিমরাতে লোড ব্যালেন্স করি তাহলে আমার তো লোকাল ডিএনএস করা। আসলে লোড ব্যালেন্সের যখন কথা আসবে তখন আপনার জিমরার কথা আসবে না, লোড ব্যালেন্সার হলে এইচএ প্রক্সি সার্ভার, প্রথমে প্রক্সি সার্ভার আসবে তো আপনার জিমরা সার্ভার আসবে। আপনার তখন আপনার এইচএ নিয়ে হাই অ্যাবিলিটি নিয়ে কাজ করতে হবে, ওটা বলে হাই অ্যাবিলিটি এইচএ প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার নিয়ে কাজ করছেন, এইচএ প্রক্সি লোড ব্যালেন্সার, হ্যাঁ এটা বলে এইচএ প্রক্সি সার্ভার। যারা এডব্লিউএস এ কাজ করে তারা এগুলা খুব ভালো। আপনি এইচএ প্রক্সি সার্ভার সেন্টারসে ইনস্টল করা যায় বা নেগেস এনজিএক্স দিয়েও ইউজ করা যায়। এখানে কি হবে যে আপনি যতগুলো সার্ভার রাখবেন হিটগুলো আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন, এটা একটা গল্প, বুঝছেন ভাইয়া? এইচএ প্রক্সি কি জিমরা মেল সার্ভারের জন্য ইয়া করা যাবে, ইউজ করা যাবে? আমি তো বললাম আপনি ডিজাইন করার পর ধরেন মিরর করলেন সার্ভারে, এখন আপনার প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আপনি কি রকম প্ল্যাটফর্ম ডিজাইন করবেন। ভাই আচ্ছা ভাইয়া, এই যে আমি যতটুকু এখন বুঝতেছি আসলে ডিএনএসটার উপর খুব হবে, সেই ক্ষেত্রে আপনি যদি পসিবল হয় আমাদেরকে একটু লোকাল দিয়ে একটু দেখেন যদি পসিবল হয় আর কি, কারণ ডিএনএসটা খুবই ইম্পর্টেন্ট জিমের জন্য যতটুকু বুঝতেছি। ভাই রিয়েল লাইফের এগেইনস্টে লোকাল লাইফে বসা দিলে একই জিনিস, আর কিছুই না। আচ্ছা, না ওখানে যে 14 থেকে শুরু করে পুরো জিনিসটা একটু গুছিয়ে গেছে তো ফরওয়ার্ড করবেন আপনি, আপলোডটা তো ফরওয়ার্ড করবেন লোকাল লাইফে টু রিয়েল লাইফে, এটা তো হ্যাঁ হ্যাঁ ওটা তো বুঝতে পারছি, ওটা হ্যাঁ মাইকেল সেটা তো রাউটারে করবেন। জি জি ওটা রাউটারে করবেন, ওটা রাউটারে। আচ্ছা, তাহলে আমরা ডিএনএসটা নিয়ে একটু প্র্যাকটিস করি, কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমি সেকেন্ডারি ডিএনএস কনফিগার করে নিই, সেকেন্ডারি ডিএনএস কনফিগার করব আগামী ক্লাসে, সেকেন্ডারি ডিএনএস করে তারপর আমরা পোস্টফিক্স সার্ভার চলে যাব আগামী ক্লাসে। সেকেন্ডারি ডিএনএসটা কনফিগার করা খুব ইজি, তো একটা কমান্ড দিলে সেকেন্ডারি ডিএনএস আপ হয়ে যাবে। প্রাইমারি সেকেন্ডারি ডিএনএস দুটো কি সেম হার্ডওয়্যারে থাকবে নাকি ডিফারেন্ট হার্ডওয়্যারে থাকবে? ডিফারেন্ট হার্ডওয়্যার থাকবে। রাইট, জি জি জি, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম জসিম ভাই। জসিম ভাই হ্যালো, শুনতেছি, বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই যে নেম সরি resolve.com, হ্যাঁ ওখান থেকে আমি গুগলের পাবলিক জিনিসটা উঠাই দিছি। আমি যদি সার্ভারটা রেজিস্টার দিই তাহলে কিন্তু অটোমেটিকলি আবার গুগলের পাবলিক জিনিসটা বসে পড়বে, যে পর্যন্ত আমি এই ইন্টারফেসের যে গুগলের ডিএনএসটা বসাই আমরা ওটা যে পর্যন্ত না উঠাই দিব, এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু রিজলভে চলে যায়। হ্যাঁ, এখন আমি যেহেতু এখন আমার প্রপারলি ডিএনএস হয়ে গেছে, তাহলে আমি যখন আইপি বসাইছি ওই গুগলের পাবলিক ডিএনএসটা উঠাই দিব ওখান থেকে, উঠাই দিয়ে ইন্টারফেসে বসাই দিবে একবারে। না এখন দেখেন এই যে হ্যাঁ এখান থেকে উঠাই দিব, এখানে একবার পাবলিকটা বসাই দিবেন। এখানে যদি পাবলিক ডিএনএসটা বসাই তাহলে কিন্তু আমার অটোমেটিকলি ওই রিজলভে এখানে আপনি এটা উঠাই দিয়ে আমি যদি রিস্টার্ট দেই এটা অটোমেটিক্যালি আমি এখন চলে যাবে। রাইট রাইট, আমি এটা রাখবো কিনা এটাই আমার প্রশ্ন ছিল, যে রাখবো কিনা আমি, যেহেতু আপনি মেনু। ও আচ্ছা ঠিক আছে, ওইটাই ভাই। আর এখানে তো অনেক প্রশ্ন অনেকে করতেছে, এখন তো আগাইতে পারতেছি না। প্রশ্ন থাকবে, সমস্যা নাই, শেখার জন্য হ্যাঁ প্রশ্ন থাকবে না, ঠিক আছে সবারই প্রশ্ন থাকবে, সমস্যা নাই। আরেকটা ইস্যু ছিল, আরেকটা ইস্যু ভাই,
ওই যে আপনি যে গুগলের যে ইয়াগুলা দিচ্ছেন আপনার ফরওয়ার্ড জন্য যে এন্ট্রি গুলা দিচ্ছেন, হ্যাঁ গুগলের যে এই সার্ভার 1 2 3 এভাবে, ওগুলা কি মাস্ট বি দিতে হবে না? গুগলের জন্য 5টা রিকমেন্ড করে, আপনি 3টা 4টা 2টা ইউজ করতে পারেন, বাট 5টা দিলে আচ্ছা আচ্ছা ওটার ইচ্ছা, একটা দিলে নিবে, ও আর আচ্ছা একটা যদি বিজি থাকে তাহলে আপনি মেলতে ঢুকবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বেটার হয় 3টা বা 4টা 5টা এরকম। আর হচ্ছে ওকে, এন্ট্রি দিতে তো ঠিক আছে ভাই তাই। সমস্যা নেই। জসিম ভাই বলেন। যেমন হচ্ছে গুগলের ডিএনএসটা আমরা তুলে দিলাম, ডিএনএস কনফিগারেশন করার পরে আমি তো আমার প্রাইভেট আইপি দিয়ে করলাম, সো আমি যদি এটা তুলে দেই আমার ল্যান্ড কার্ডে তো হচ্ছে এই ডিএনএসটা বসে গেল সেন্টওয়েস এর ল্যানে, আমার তো তখন ইন্টারনেট পাবো না আমি। অবশ্যই পাবেন, এই যে আমার শুধু এটা বসানো, আমি ইন্টারনেট পাই না, এই যে ভাই ডিএনএস কনফিগার করতে লাগবে, ইন্টারনেট পাওয়ার জন্য তো ডিএনএস কনফিগার করছি, ওই ডিএনএস দিতে আমি ইন্টারনেট পাবো, যদি না পাই তাহলে আমার ডিএনএস কনফিগার হয় না। তো বলে এই যে আমার ডিএনএস থেকে আমি পাচ্ছি শুধু একটা ডিএনএস এখানে দেওয়া আছে। এইটাতে ভাই একটা সমস্যা হবে কি, যদি কোনো কারণে আমার মেইল সার্ভারটা ডাউন হয় তাহলে কিন্তু আমার লোকাল ইউজাররা কিন্তু ইন্টারনেটও ব্রাউজ করতে পারবে না। সেক্ষেত্রে আপনি প্রাইমারি সেকেন্ডারিতে আপনি গুগলে একটা ডিএনএস রাখবেন, প্রাইমারিতে আপনি একটা সাপোর্টাইজ করবেন, সেকেন্ডারিতে গুগলে ডিএনএস রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার এটা যাওয়া হবে ততক্ষণ সেকেন্ডারিতে কোয়েরি যাবে না, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত প্রাইমারিতে কোনো কোয়েরি না পাবে সেকেন্ডারিতে যাবে না। বুঝতে পেরেছি ভাইয়া। কোনো একটা কোয়েরি যদি প্রাইমারিতে না পায় তাহলে সেকেন্ডারিতে যাবে। ইভেন কি আমি যদি কোনো এখানে পাবলিক ডিএনএস ইউজ করি, আমার এই ডিএনএস যত পর্যন্ত লাইভ আছে তত পর্যন্ত এই এন্ট্রির জন্য বাইরে যাবে না, সেকেন্ডারি ডিএনএস এ যাবে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, সবাই 9:30 মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আজকের ক্লাসের কোনো ডকুমেন্ট কি দিবেন? অবশ্যই মেল করে দিচ্ছি, আমি যেটুকু করছি এটা তো আছে, নোট করে দিচ্ছি। স্যার একটু ওই যে কমান্ড গুলো দিবেন ব্র্যাকেটে একটু যদি কিছু লিখে দেন, মানে অনেকগুলো দেখাইছেন তো, একটু আইডেন্টিফাই করার জন্য। এই যে লিখে দিছি, এই যে লিখে দিছি, যেগুলো আছে এটা ভিডিওর সাথে মিলাবেন, যে আমি কোনটা কোন জায়গায় দিলাম। ও হ্যাশ দিয়ে যেগুলো না? আচ্ছা আচ্ছা, কমান্ড গুলো হ্যাশ দিয়ে। এই যে এখানে আমি লিখে দিয়েছি ডাইরেক্ট, এখানে ফাইলে আপনি অ্যাড করবেন, তারপর ভিডিওটা দেখলে তো বুঝতে পারবেন যে কোন জায়গায় অ্যাড করছি, স্টেপ বাই স্টেপ লেখাই আছে। জসিম ভাই যেটা হচ্ছে আমি আজকে যতটুকু বুঝলাম ডিএনএস পর্যন্ত ক্লিয়ার, কিন্তু তারপরে একেবারে দ্রুত অ্যাডভান্স হয়ে গেলাম, একটু বুঝতে একটু কষ্ট হইতেছে। আমরা কি তাহলে কি যে আমি বলি প্রত্যেকটা জিনিসের বেসিক থাকবে। এখন আমি ডিএনএস এ গেছি, মেল সার্ভার বেসিক আছে, জি জি বেসিকের পর আবার অ্যাডভান্স আসবে, আবার জিমরাতে যাব, জিমরাতে বেসিক থাকবে, জিমরাতে আবার অ্যাডভান্স আসবে, এরকম প্রত্যেকটা স্টেপ এরকম আছে, ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করতে থাকেন, অবশ্যই পাবেন, লাগা থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যেভাবে ডিএনএস টা কনফিগার করে ফেললেন, তাহলে তো আমরা পোস্টফিক্স দিয়েও মেল চালাচালি করতে পারি। ওটা তো করবো আগামী ক্লাস থেকে, আমরা পোস্টফিক্স তো এটার ভিতরে জিনিসটা করবো, পোস্টফিক্স। আচ্ছা তাহলে ভাই মানুষ এখানে আমরা একটা পোস্টফিক্স ডেডিকেটেড সার্ভার তৈরি করবো আগামী ক্লাসে, আমাদের টপিকস তো আছে এটাই। পোস্টফিক্সটা কনফার্ম কি জন্য আমাদের জিমরা ইন্টারনালি পোস্টফিক্স কাজ করে, ঠিক আছে? এই যে আমরা পোস্টফিক্সের এখানে এই কনফিগার গুলো আগামী ক্লাসে করব, পোস্টফিক্স এবং সেকেন্ডারি ডিএনএসটা, ঠিক আছে? সেকেন্ডারি ডিএনএসটা খুবই ইজি, কয়েকটা কমান্ড দিলে সেকেন্ডারি ডিএনএস তৈরি হয়ে যায়। এই প্রাইমারি ডিএনএস এর মধ্যে এত এন্ট্রি দেওয়া লাগে না, সেকেন্ডারি ডিএনএস ওটা জাস্ট কপি পেস্ট করে, হ্যাঁ, প্রাইমারি ডিএনএসটাকে ফলো করে, এবং ওইখানেও সেম ডিপ সিকিউরিটি ডিপ্লয় হবে, ঠিক আছে?
আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আর যে গ্রুপে যায় যে যারা পারেন হেল্প করবেন, ঠিক আছে? কারণ যে যেটা একটু বুঝেন না বুঝেন হেল্প করেন, তাহলে হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আমরা একটু 9টা 9:15 মধ্যে শুরু করবো। ভাইয়া আমাদের কি একটা লম্বা সময় মানে ক্লাস নেওয়া যায় কিনা, যে কোনো একদিন আপনার যখন সুবিধা হবে, কোনো ছুটির লম্বা সময় দিনে? নিলে আমরা বুঝতে পারবেন না এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? কারণ আগাম এখন তো বেসিক গুলো করে দিয়েছি, যখন পোস্ট ফিক্সে যাবো দেখবেন যে আপনার একটা পোস্ট ফিক্স কমপ্লিট করতে হলে একদিন একটা ক্লাস শেষ, তখন ওটা আগামাথা কিছুই বুঝবেন না। ওগুলো কয়েকটা ক্লাস করেন তাহলে বুঝবেন। ডিএনএস এর ক্লাসগুলো তো আপনি পারলে বেসিক হয়, আর না পারলে এটা 5-10 মিনিটের কাজ, এটা ডিএনএস এটা কনফিগার করা। বাট আমরা অলরেডি কিন্তু 2টা ক্লাস শেষ করে ফেলেছি, বুঝছেন? থ্যাংক ইউ ভাইয়া। এটা তাহলে রেস্ট নেন, অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ সমস্যা হলে মাঝখানে আমরা গ্রুপে নক দিব না। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ, শুনতেছি ভাইয়া। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবেন আপনাকে নিয়ে, যাতে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, শেয়ার করতে পারি। ফেসবুকে থাকেন। ফেসবুকটা আমি অ্যাভয়েড করি ভাইয়া, ফেসবুকটা চালাইতে চেষ্টা করি না।